এমসিকিউ বুস্টার ব্যাচে সবাইকে স্বাগতম। সো তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু আমরা আমাদের এই যে এমসিকিউ বুস্টার ব্যাচটা এনেছি, এখানে কিন্তু আমরা চ্যাপ্টারগুলোকে খুবই সহজে 1 ঘন্টার মধ্যে 50 মিনিটের মধ্যে একটা চ্যাপ্টারে যত টাইপের এমসিকিউ আছে যেভাবে আসতে পারে ওই এমসিকিউগুলো পারার জন্য তোমার যত বেসিক জিনিস লাগবে, যেই জিনিসগুলো মুখস্থ করতে হবে সব কিছু একসাথে গোছানো তুমি এই ক্লাসে পাবে। সো এরকমভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রিতে অলরেডি আমাদের এমসিকিউ বুস্টার ক্লাসগুলো চলছে। সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও এই ক্লাসটি তোমাদের জন্য ফ্রি হিসেবে থাকলেও তোমরা ক্লাসটি দেখো, ক্লাসটি তোমাদের কেমন লাগছে, তোমরা যদি এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার গুছিয়ে পাও তাহলে কেমন লাগবে, তো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবং আমাদের সাথে পরবর্তী এই ক্লাসগুলো করার জন্য বা এমসিকিউ বুস্টারের অন্য চ্যাপ্টারগুলো তোমার যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই তোমরা দেখো ডিসক্রিপশন বক্স অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এখনই একটু মেসেজ দিয়ে ফেলো। খুবই অল্প টাকার মধ্যে কিন্তু তুমি এমসিকিউ বুস্টার বেসটিতে জয়েন হয়ে যেতে পারবে। তো সবাই ক্লাসটি এনজয় করো, দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আলোচনা করব আমাদের তড়িৎ রসায়ন এই চ্যাপ্টারটির এমসিকিউ নিয়ে। তো চলো আমরা শুরু করি। সো তড়িৎ রসায়ন এখান থেকে কিন্তু আমাদের অবশ্যই পরীক্ষাতে 2 থেকে 3 মার্কস চলে আসবে, এর বেশিও আসতে পারে। তো চলো আমরা দেখি আসলে এই পুরো চ্যাপ্টারের আমাদের কী কী জিনিস আছে, একদম যা যা পড়তে হবে, মুখস্থ করতে হবে, বুঝতে হবে, সব কিছু এই ক্লাসেই কভার করবো, কোনো টেনশন নেই। তো শুরুতে দেখো আমাদের এখানে আছে হচ্ছে পদার্থকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি তড়িৎ পরিবাহী এবং তড়িৎ অপরিবাহী। কিসের ভিত্তিতে? যে তড়িৎ পরিবহন করে নাকি করে না। যে সকল পদার্থ তড়িৎ পরিবহন করে তারা তড়িৎ পরিবাহী, আর যারা তড়িৎ পরিবহন করে না তারা তড়িৎ অপরিবাহী। আমাদের পরীক্ষাতে কি আসবে? পরীক্ষা আসবে হচ্ছে উদাহরণ, যে নিচের কোনটি তড়িৎ পরিবাহী, কোনটি অপরিবাহী, কোনটি তড়িৎ বিশ্লেষ্য, কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়, হ্যাঁ, কোনটি তড়িৎ অবিশ্লেষ্য, কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এই উদাহরণগুলো তোমাকে শিখতে হবে, কারণ এখান থেকে তুমি 1 মার্কস পাবা, এই পেজ থেকে 1 মার্ক, ঠিক আছে? তো চলো আমরা এই পেজ এবং আরেকটা পেজ আছে, এই 2 পেজ মিলে হচ্ছে এই উদাহরণ থেকে 1 মার্কস তোমার থাকবে পরীক্ষাতে। তো তুমি একটু খেয়াল করো যে তড়িৎ অপরিবাহীর মধ্যে আমরা চলে আসি শুরুতেই, যে তড়িৎ অপরিবাহী কারা। তো দেখতে পাচ্ছ তড়িৎ অপরিবাহী হচ্ছে এরা সকলেই হচ্ছে কি তড়িৎ অপরিবাহী। এরা তড়িৎ অপরিবাহী, যেমন কাঠ, কাঁচ, রাবার, টারপিন, প্লাস্টিক, পেট্রোল, চিনি, মাইকা, অ্যাবনাইট, পোর্সিলিন, এরা সবাই হচ্ছে কি তড়িৎ অপরিবাহী। এরা তড়িৎ পরিবহন করে না। তো নামগুলো একটু দেখে রাখো যেন এই উদাহরণটা আসলে তুমি একদম নিঃসন্দেহে উত্তর করতে পারো। এরপরে আমরা সেই তড়িৎ পরিবাহী, এই তড়িৎ তার মানে তড়িৎ পরিবহন করতে পারে। এই তড়িৎ পরিবাহীকে আমরা আবার দেখো 3 ভাগে ভাগ করছি। তার মধ্যে একটা হচ্ছে সুপার পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ অর্ধ পরিবাহী এবং একটা তড়িৎ সুপরিবাহী। তার মানে দেখো কি তড়িৎ সুপরিবাহী, তার মানে কি যে তড়িৎ পরিবহন বেশ ভালো করে। তো যারা বেশ ভালো তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে আমরা বলি তড়িৎ পরিবাহী বা তড়িৎ সুপরিবাহী। যেমন কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, দস্তা, সিলভার সহ সকল ধাতু, এরকম যত ধাতু আছে, হ্যাঁ, বিভিন্ন রকম যে ধাতুগুলো আছে সেই ধাতুগুলো হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। তার মধ্যে কপার অনেক ভালো বিদ্যুৎ পরিবহন করে, হ্যাঁ, অনেক ভালো সুপরিবাহী, কারণ কপারের মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন পাওয়া যায়। তো তুমি উদাহরণগুলো একটু মনে রাখো, কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, দস্তা, সিলভার, এগুলোর মধ্যে যদি সবগুলোই থাকে অপশনে, মনে করো অপশন আছে কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, কোনটা ভালো বিদ্যুৎ পরিবহন করে, তুমি কপার দিবা। সো কপারটা বেশি, অনেক বেশি মুক্ত ইলেকট্রন থাকে কপারের মধ্যে। সো এগুলো সবাই কিন্তু ভালো বিদ্যুৎ পরিবহন করে, সবাই। এবং এছাড়াও আরও করা আছে দেখো অ্যাসিড মিশ্রিত পানি, শুধু পানি কিন্তু না, অ্যাসিড মিশ্রিত পানি, এবং সাথে হচ্ছে ক্ষারের দ্রবণ এবং লবণের দ্রবণ, অ্যাসিড, ক্ষার, লবণ, অ্যাসিড, ক্ষার, লবণ এবং বিভিন্ন ধাতু। মনে রাখবা কীভাবে? অ্যাসিড, ক্ষার, লবণ এবং বিভিন্ন ধাতু এরা বিদ্যুৎ ভালো পরিবহন করে, সুপরিবাহী। অর্ধপরিবাহী কিছু আছে, ব্যাড কন্ডাক্টর, মানে এরা মোটামুটি বিদ্যুৎ পরিবহন করে, হ্যাঁ, অল্প বিস্তর বিদ্যুৎ পরিবহন করে, একদম করে না তাও না, কিন্তু করে। যেমন সিলিকন, জার্মেনিয়াম বা কার্বন বা গ্রাফাইট, এটা কিন্তু বলা হয় পরীক্ষা উদাহরণ আসে অপশনে জিজ্ঞেস করে, প্রশ্ন জিজ্ঞেস করে যে কোনটি বিদ্যুৎ কুপরিবাহী। সো এটা কিন্তু বলা হয় বিদ্যুৎ কুপরিবাহী। কুপরিবাহী মানে কি? ব্যাড কন্ডাক্টর, মানে মোটামুটি ধরনের পরিবাহী। কুপরিবাহী মানে করে না তা কিন্তু না, করে না কারা? অপরিবাহী। আর কুপরিবাহী মানে কি? করে সামান্য, ঠিক আছে, এরকম। সো এই গ্রাফাইট হচ্ছে কি? কুপরিবাহী। সো তোমাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে গ্রাফাইট হচ্ছে আমাদের কি, এই হচ্ছে গ্রাফাইট। ডান। এরপরে তুমি খেয়াল করো আমাদের আরও কি আছে, যে সুপার পরিবাহী। সুপার পরিবাহী বা হচ্ছে সুপার কন্ডাক্টর, এরা কারা? যে আরও বেশ কিছু ধাতুর সন্ধান পাওয়া গেছে যারা সংকর ধাতু, বিভিন্ন বিভিন্ন সংকর ধাতুর অক্সাইড হয়ে থাকে, যাদের মধ্যে দেখা যায় বিদ্যুৎ পরিবহনটা খুব ভালো হয়। এবং এদের একটি স্পেশাল গুণাগুণ আছে, সেটা হচ্ছে এখানে কোনো ধরনের লস হয় না, শক্তির অপচয় হয় না। কখন? একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত এখানে কোনো রোদ থাকে না, বাধা থাকে না, খুব ভালো বিদ্যুৎ পরিবহন হয়। দেখো সেটা লেখা আছে, সেই তাপমাত্রাকে আমরা বলি সন্ধি তাপমাত্রা। হ্যাঁ, এটাকে বলা হয় সন্ধি তাপমাত্রা। তো মানে এই সুপার কন্ডাক্টর বা হচ্ছে সুপার পরিবাহীর মধ্যে সন্ধি তাপমাত্রা থাকে, মানে যেই তাপমাত্রার নিচে ওই পরিবাহীতে কোনো রোদ থাকে না, কোনো বাধা থাকে না, কোনো শক্তির অপচয় হয় না।
সো এরকম দেখো কোনো শক্তির অপচয় হয় না। এবং উদাহরণ দেখো দুইটা লেখা আছে, দুইটা উদাহরণ লেখা আছে, তো উদাহরণ একটু দেখে রাখো, পরীক্ষা আসলে তুমি চিনতে পারো যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর। এবং দেখো এখানে তোমার কিন্তু যে তা আমাদের হচ্ছে এই সন্ধি তাপমাত্রা কত সেই কিন্তু লেখা আছে যে NB3GE, এটার ক্ষেত্রে কত 23.2 কেলভিন, বা আরেকটা আমাদের আসে হচ্ছে কি 92 বা 90 কেলভিন। সো একটু মনে রাখবো, জাস্ট এতটুকু এনাফ। সো এখান থেকে আশা করি মুখস্থ হয়ে গেছে যে তড়িৎ সুপরিবাহী কারা, বিভিন্ন রকম যে ধাতুগুলো ছিল তারা, এবং হচ্ছে অ্যাসিড, ক্ষার, লবণ। অর্ধপরিবাহী কারা, সিলিকন, জার্মেনিয়াম এবং কার্বন। তবে কার্বনকে আমরা স্পেশালি বলি কি যে কুপরিবাহী, ব্যাড কন্ডাক্টর, কুপরিবাহী, পরীক্ষা আসে কিন্তু, আর বা অর্ধপরিবাহী। এবার সুপার পরিবাহীর মধ্যে কারা আছে, যেমন এই দুটো উদাহরণ দেখতে পাচ্ছ, এবং এদের বৈশিষ্ট্য আমরা বুঝলাম যে একটা নির্দিষ্ট তাপমাত্রা নিচে এখানে কোনো শক্তির অপচয় হয় না, শক্তির অপচয় ছাড়া তড়িৎ চলতে পারে। আর অপরিবাহী কারা, এই যে কাঠকাস, রাবার, গন্ধক, পোর্সেলেন ইত্যাদি। এরপরে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। দেখো আমরা শুরুতে লিখে রেখেছি এখানে তড়িৎ পরিবহনের ভিন্নতার উপর ভিত্তি করে, যে তড়িৎ পরিবহনটা যে হবে এটা কিভাবে হবে, এটা কি ইলেকট্রনের সাহায্য হবে নাকি এটা আয়নের সাহায্য হবে, এর উপরে বেস করে আমরা পরিবাহীকে প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে আমাদের কি যে এরকম যে ইলেকট্রনীয় বা ধাতু পরিবাহী, এবং আরেকটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনীয় বা ধাতু পরিবাহী কি, যেমন আমরা পড়ছিলাম হচ্ছে কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, দস্তা, বা হচ্ছে হ্যাঁ জিঙ্ক বা দস্তা তো একই, হ্যাঁ, বা হচ্ছে আমাদের এরকম সিলভার, এরকম যারা আছে, বা পারদ, এরা হচ্ছে ইলেকট্রনীয় ধাতব বা ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী। কারণ কি, এরা ইলেকট্রনের সাহায্যে এখানে বিদ্যুৎটা পরিবহন হয়। সো ইলেকট্রনের সাহায্যে যেখানে বিদ্যুৎটা পরিবহন হয় হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। অন্যদিকে এই যে আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর কথা বলছি, তার মানে এখানে বিদ্যুৎটা পরিবহন হবে আয়নের সাহায্যে, চার্জের সাহায্যে, ক্যাটায়ন, অ্যানায়ন, এই আয়নের সাহায্যে এখানে বিদ্যুৎটা পরিবহন হবে। এদেরকে আমরা আবার একটু পড়ার জন্য, ভালো মতো বোঝার জন্য তিন ভাগে ভাগ করছি। খেয়াল করে দেখো যে একটা হচ্ছে আমাদের কি যে তড়িৎ অবিশ্লেষ্য, একটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এবং আরেকটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তার মানে যে যারা খুব ভালো তড়িৎ পরিবহন করবে তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য বলবো, সবল তড়িৎ বিশ্লেষ্য বলবো। যারা আসলে দ্রবণে খুব বেশি পরিমাণে আয়নিত থাকবে, দেখা যাবে 90 থেকে 100% পরিমাণ তারা আয়নিত অবস্থায় থাকে এখানে। হ্যাঁ, সো আয়নিত মানে কি, যে এই যে পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড দেখতে পাচ্ছ, এরাভাবে ভেঙে থাকবে, এরকম আয়ন আকারে থাকবে, সোডিয়াম প্লাস, ক্লোরাইড মাইনাস, এভাবে থাকবে। সো বিভিন্ন ধরনের অ্যাসিড শক্তিশালী, উদাহরণটা তোমার আসবে সবল তড়িৎ বিশ্লেষ্য কারা, সবল অ্যাসিড, সবল ক্ষার, লবণ, সবল অ্যাসিড, সবল ক্ষার, লবণ। সবল অ্যাসিডের মধ্যে কী কী আছে, HCl, H2SO4, HNO3, H3PO4, এরকম যেই অ্যাসিডগুলো আছে যেগুলো শক্তিশালী অ্যাসিড, যেমন এখানে বেশ লেখা আছে দুই একটা। সো এই যে এদেরকে আমরা বলবো কি শক্তিশালী অ্যাসিড হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, কারণ এর দ্রবণে একদম সম্পূর্ণ আয়নিত হতে পারে, এখানে সম্পূর্ণ আয়নিত হয়, 100% আয়নিত হয়, ভেঙে যায়। আর এবার লবণ আছে, বিভিন্ন ধরনের লবণ, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বিভিন্ন লবণের পাশাপাশি শক্তিশালী ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বিভিন্ন ধরনের শক্তিশালী ক্ষার, শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার, লবণ, এরা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য, সবল। ঠিক আছে, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা, যারা দ্রবণে আংশিক আয়নিত হয়, মোটামুটি তুমি ধরতে পারো যে 1 থেকে 10% আয়নিত হবে। হ্যাঁ, 1 থেকে 10% আয়নিত হওয়া মানে কি, যেমন এখানে দেখো এই যে CH3COOH, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, তার মানে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার। হ্যাঁ, তো এরকম দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার যারা, তাদেরকে আমরা বলি হচ্ছে কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। যেমন দেখতে পাচ্ছ CH3COOH, বা তুমি যত এরকম COOH ওয়ালা অ্যাসিড পাওয়া সবাই হচ্ছে দুর্বল, HCOOH বা CH3CH2COOH। সো COOH মানে দুর্বল অ্যাসিড। সো এরা ছাড়াও দেখো দুর্বল ক্ষারও কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে, যে কি আমাদের আরেকটা দুর্বল অ্যাসিড আছে HF। দুর্বল ক্ষারের মধ্যে দেখতে পাচ্ছ তুমি কি আছে, NH3 বা NH3 এর যে জলীয় দ্রবণ, NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা খুব ভালো মতো দেখে রাখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পরীক্ষায় আসে, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, বা H3PO4 দ্রবণ, এরকম হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তো এই কয়েকটি একটু ছোট করে মনে রাখবো। তড়িৎ অবিশ্লেষ্য কারা, যারা একেবারেই আয়নিত হয় না, আয়নে হয়ই না, এখানে তো হয় কিছু পরিমাণে, এটা হয় না, আর আয়নিত হয় না। যেমন আমরা এর মধ্যে কোনো বিদ্যুৎ পরিবহন হয় না, যেমন বিশুদ্ধ পানি হলে কিন্তু কি হবে না, বিশুদ্ধ পানি কিন্তু এখানে যে বিদ্যুৎ পরিবহন করবে না। হ্যাঁ, তো অবিশ্লেষ্য। যেমন তাছাড়া কি আছে দেখো, গলিত সালফার, কাঠ, রাবার, বিশুদ্ধ পানি না বলতে বলতো অ্যাসিড মিশ্রিত পানি, তাহলে কিন্তু বলতাম যে হ্যাঁ এটাই বিদ্যুৎ পরিবহন করবে। সো বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবহন করে না, গলিত সালফার, কাঠ, রাবার, চিনির দ্রবণ বা সুগার বা সুক্রোজ দ্রবণ, ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। সো উদাহরণগুলো একটু মনে রাখো, চিনির দ্রবণ বা সুক্রোজ, বা আমাদের কি আছে গ্লুকোজ, অ্যালকোহল, বেনজিন, তরল হাইড্রোকার্বন সমূহ, হ্যাঁ, বা CCl4, ক্লোরোফর্ম, এটা সবাই হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য। একটু ভালো মতো মনে রাখি, আশা করি এখন তোমার মুখস্থ হয়ে গেছে। তাহলে বিশ্লেষ্যকে ভাগ করতে পারি আমরা সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য। উদাহরণ কি, বিশুদ্ধ পানি, চিনি দ্রবণ, সুগার, গ্লুকোজ, ক্লোরোফর্ম, বেনজিন, CCl4, এরকম।
আর দুর্বল তড়িৎ বিশ্লেষণের মধ্যে কী আছে, যেমন দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষার, এবং সবল তড়িৎ বিশ্লেষণের মধ্যে কী আছে, সবল অ্যাসিড সবল ক্ষার লবণ। সো এইভাবে করে তোমাকে একটু মনে রাখতে হবে, কারণ এই জিনিসটুকু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে। তো চলো আমরা এই টাইপ থেকে এই তড়িৎ বিশ্লেষণের, তোমরা এখানে আরেকটু বই থেকে হালকা পাতলা পড়ে রাখতে পারো। এখান থেকে তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতার মধ্যে বিভিন্ন তুমি এককগুলো পাবা। তো আমি একটু বলে দিচ্ছি, তুমি বই থেকে একটু বের করে জাস্ট 2-1টা একক তুমি এখান থেকে পড়ে যাবে। দেখো তড়িৎ বিশ্লেষণের একক আছে কিছু, হ্যাঁ, এটার একক কি, পরিবাহিতার একক কি, রোধের একক কি, হ্যাঁ, এরকম বেশ কিছু, আপেক্ষিক পরিবাহিতার একক কি, এরকম বেশ কিছু একক তুমি পাবা। একটু একবার চোখ বুলাই নিও, এখান থেকে, ঠিক আছে। মাঝে মাঝে পরীক্ষা চলে আসে। কোনটির তড়িৎ পরিবাহিতা অধিক? আমরা বলছিলাম যে কি হবে, যে তড়িৎ পরিবাহী অধিক কাদের, যে আমাদের বিভিন্ন রকম যে ধাতু যারা আছে তারা, যেমন এখানে ধাতু খেয়াল করো, অ্যালুমিনিয়ামও আছে, আবার কপারও আছে। কোনটা দাগাবো বলছিলাম না, এরকম থাকলে আমরা কপার দাগাবো। কপারের মধ্যে প্রচুর মুক্ত থাকে, খুব ভালো, তারা বিদ্যুৎ পরিবহন করে। তো অধিক পরিবাহী জিজ্ঞেস করছে তোমাকে। ইলেকট্রনীয় পরিবাহী তড়িৎ পরিবাহী কোনটি? ইলেকট্রনীয়, তার মানে যারা ইলেকট্রনের সাহায্যে তাদের বিদ্যুৎ পরিবহনটা হবে। বিভিন্ন ধরনের ধাতুগুলো যেমন ছিল আমাদের অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, আয়রন, এরকম যারা ছিল বিভিন্ন রকম ধাতু, তারা কি ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী। দেখো কে আছে, এই যে আয়রন একমাত্র আছে। তাছাড়া কপার সালফেট, ফেরাস সালফেট, হ্যাঁ, এই ফেরাস সালফেট, এই দ্রবণগুলো, ফেরিক সালফেট, এই দ্রবণগুলো কিন্তু হচ্ছে কি, যে কিন্তু এরা কিন্তু তড়িৎ বিশ্লেষণের আন্ডারে চলে যাবে। কিন্তু এখানে কি আমাদের এইটা দেখো, এই যে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহের আন্ডারে থাকবে আয়রন। সুক্রোজ দ্রবণটি একটু আমি পড়ছিলাম যে সুক্রোজ, তারপর হচ্ছে গ্লুকোজ, তারপর হচ্ছে বেনজিন, ক্লোরোফর্ম, হ্যাঁ, বিশুদ্ধ পানি, গলিত সালফার, এরকম যারা ছিল তারা কি তড়িৎ অবিশ্লেষ্য। সেটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, একেবারে বিশ্লেষিত হয় না। খুবই সিম্পল। তখন এখান থেকে তুমি দেখো প্রতি বছরই কিন্তু প্রশ্ন আসে, 23 সালে আসছে, হ্যাঁ, দেখো যে 22 সালেও কিন্তু আসছে। এখানে কয়েক জায়গায় সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়। খুবই সিম্পল, যে সিলিকন, জার্মেনিয়াম, আমরা কি জানি, সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, সবাই কি, যে আমাদের সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়। একসাথে তোমার 3টা পড়া হয়ে গেল। নিচের কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয়? সুপরিবাহী নয় মানে কি, যে বিদ্যুৎ পরিবহন করে না, অথবা কি কুপরিবাহী, যে কোনো একটা হবে। দেখো যে কপার, সিলভার, অ্যালুমিনিয়াম সবাই ধাতু, সবাই পরিবাহী, এরা সবাই পরিবাহী। তাহলে ও কি, দেখো এই যে কার্বন, আমরা কি বলছিলাম যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এরা কি, এরা হচ্ছে বিদ্যুৎ অর্ধপরিবাহী বা কুপরিবাহী। হ্যাঁ, আমরা কুপরিবাহী বলতে পারি বা অর্ধপরিবাহী বলতে পারি। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা, একটু বলছিলাম আমরা, দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, এরকম যারা আছে। যেমন এখানে কি আছে দেখো, এই দেখো শক্তিশালী ক্ষার, শক্তিশালী অ্যাসিড, তাহলে এরা হবে না। তো কোনটা হবে? দুর্বলেরটা হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এভাবে তোমার পরীক্ষাতে এখানে আসবে, তোমাকে উত্তর করতে পারতে হবে। পরিবাহিতার একক কি, যে বলছিলাম ওই যে কিছু এককের কথা বলেছিলাম, তখন সেখান থেকে প্রশ্ন এসেছে। সো পরিবাহিতার একক আমরা কি বলি, যে পরিবাহিতা হচ্ছে আমাদের, আমরা বলি হচ্ছে সিমেন্স বা ওহম ইনভার্স 1, বা আমরা বলি মোহ, মানে ওহম ইনভার্স 1 বলি মোহ হয়ে যায়। সো এরকম আমরা বলি পরিবাহিতার একক। সো মনে রাখতে পারো এখান থেকে। সো একটু আমরা এককগুলো আরেকটু দেখতে পারি বই থেকে ফার্দার। তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, এখানের মধ্যে আমরা আসি যে তড়িৎ বিশ্লেষ্য কোষে কী করে। আমি একটু সামান্য কিছু তোমাকে আমি বেসিক জিনিসপাতিগুলো বলে নিই, তো তোমার পরবর্তী হেল্প হবে, তুমি বুঝতে পারবা। সো এখানে দেখো আমাদের এখানে তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে আমাদের, যে আমরা 2 রকম কোষের কথা বলছি এখানে, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। তো আমরা এখানে প্রথমত নিচ্ছি হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য কোষ। সো তড়িৎ বিশ্লেষ্য কোষে কী কী হয় সেটা আমি একটু বলে দিচ্ছি, যে কথাগুলো তোমার মনে রাখতে হবে। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, সো তড়িৎ বিশ্লেষ্য কোষ, তার মানে এখানে আমরা তড়িৎ দিব, আমরা এখানে বেসিক্যালি তড়িৎ দিব, ঠিক আছে, তড়িৎ আমরা দিব এই জায়গাটায়, এবং এখানে কি হবে, তড়িৎ দ্বারা বিশ্লেষিত হবে, এখানে আয়নে বিশ্লেষিত হবে, এবং এখানে বিভিন্ন ধরনের আমরা বিক্রিয়া পাবো আমরা। হ্যাঁ, আমরা এখানে তড়িৎ বিশ্লেষণ, মানে তড়িৎ দ্বারা বিশ্লেষণ করবো, আমরা তড়িৎ দিব, এবং এখানে এই আয়নগুলো কী হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে বিভিন্ন জিনিসে পরিণত হবে। তো তড়িৎ বিশ্লেষ্য কোষ, তবে তড়িৎ বিশ্লেষ্য কোষে কী হয় সেটা আমি আগে শুরুতে লিখে দিই। একটা আমার কথা মনে রাখবা, তড়িৎ বিশ্লেষ্য কোষ থেকে এখানে কি হয়, তা আমি তড়িৎ শক্তি প্রদান করি। হ্যাঁ, তড়িৎ শক্তি কিসে পরিণত হয়, তড়িৎ শক্তি আমাদের রাসায়নিক শক্তিতে পরিণত হয়। সো তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। সো তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। সো তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তো তড়িৎ বিশ্লেষ্য কোষটা কী করে, যে আমাদের তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে, বা তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। 1 নাম্বার জিনিস, তড়িৎ শক্তি তুমি দিবা এবং রাসায়নিক শক্তিতে সেটা পরিণত হবে। এবং তোমাকে আরও কয়েকটা কথা মনে রাখতে হবে, অ্যানোড কোনটা, ক্যাথোড কোনটা, অ্যানোড কী হয় সেটা তোমাকে মনে রাখতে হবে। এবার দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষে, হ্যাঁ, কী হয় আমাদের, দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষ, তাহলে এই দেখো এখানে আমরা একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত দিছি, এটা পজিটিভ প্রান্ত দিছি। হ্যাঁ, ব্যাটারির পজিটিভ প্রান্ত, তাহলে আমি প্লাস এঁকে রাখতেছি সাইডে, আর এখানে ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিছি, আমি সাইডে হচ্ছে নেগেটিভ এঁকে রাখতেছি। সো এখানে এটা পজিটিভ প্রান্ত, হ্যাঁ,
এই পজিটিভের আকর্ষণে কারা আসবে? অ্যানায়ন আসবে, অ্যানায়ন আসবে। সো পজিটিভ আকর্ষণে অ্যানায়ন আসে, তখন এটার নাম আমরা বলি হচ্ছে অ্যানোড। তুমি এভাবে মনে রাখবা, এখানে পজিটিভ আছে, এই পজিটিভের আকর্ষণে কোন আয়ন আসবে এখানে? মনে করো এখানে দুইটা চার্জ আছে, মনে করো আছে হচ্ছে আমাদের যে সোডিয়াম প্লাস আছে, হ্যাঁ, এবং ক্লোরিন মাইনাস আছে। তাহলে বলো এই সোডিয়াম প্লাস, এই প্লাস আয়নটা কোথায় যাবে? প্লাস আয়নটা মাইনাস প্রান্তের দিকে আকর্ষিত হবে। সো মাইনাস প্রান্তের দিকে আকর্ষিত হবে। সো এই সোডিয়াম প্লাসটাকে আমরা কি বলি? ক্যাটায়ন। সো ক্যাটায়ন যেখানে আকর্ষিত হবে তার নাম হচ্ছে ক্যাথোড। তাহলে তুমি এভাবে মনে রাখবা যে তড়িৎ বিশ্লেষ্য কোষে এই ধনাত্মক প্রান্তের নাম আমরা দিই হচ্ছে অ্যানোড, কারণ অ্যানোড কর্তৃক অ্যানায়ন আকর্ষিত হয়, অ্যানোড কর্তৃক অ্যানায়ন আকর্ষিত হয়, এবং ক্যাথোড কর্তৃক ক্যাটায়ন আকর্ষিত হয়। তাহলে তুমি এভাবে মনে রাখবা যে অ্যানোড ক্যাথোড, অ্যানোড হচ্ছে ধনাত্মক এবং ক্যাথোড হচ্ছে কি ঋণাত্মক। সো প্রথমত এই কথাটা মনে রাখবো। আশা করি কিন্তু বুঝতে পেরেছি আমরা এখানে কী হবে। আর আরেকটা কথা মনে রাখবো যে অ্যানোডে জারণ বিক্রিয়া হবে। অ্যানোডে কী হবে? এই অ্যানোডে কী হবে? অ্যানোডে জারণ হয়। তাহলে এই যে পয়েন্টগুলো লিখে দিচ্ছি আমি, ধনাত্মকটাকে আমরা কী বলবো? অ্যানোড বলবো। আর অ্যানোডে কী হবে? জারণ হয়। অ্যানোডে জারণ হয়। জারণ মানে কি? সারণ, ইলেকট্রন এখানে ত্যাগ হবে। সো ইলেকট্রনগুলো এখান থেকে বের হয়ে এদিকে আসবে। আর এখানে কী হবে? ক্যাথোডে কী হবে? ক্যাথোডে বিজারণ হবে। ক্যাথোডে বিজারণ হবে। আর ক্যাথোডে বিজারণ হয়, আর তার মানে হচ্ছে এখানে ইলেকট্রন গ্রহণ হবে। তবে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে আসবে? তখন ইলেকট্রন প্রবাহের ফ্লো হবে এটা, যে ইলেকট্রন আসলে এখান থেকে, এই অ্যানোড থেকে এদিকে আসবে। এদিকে কী আসবে? ইলেকট্রন। হ্যাঁ, এখানে ইলেকট্রন প্রবাহ হবে। ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে প্রবাহিত হবে। এভাবে তোমাকে মনে রাখতে হবে। এই প্রত্যেকটা কথা তোমার জন্য ইম্পর্টেন্ট। তড়িৎ বিশ্লেষ্য কোষে আমাদের এই জিনিসটা হবে। সো এটা আমরা এখান থেকে ছোটো করে মনে রাখি, তড়িৎ বিশ্লেষ্য কোষের ঘটনাটুকু। ওকে, ফাইন। এবার তড়িৎ বিশ্লেষণ আমরা এখানে একটু দেখতে চাই, এই তড়িৎ বিশ্লেষণে কী কী হয় এখানে। আমি কয়েকটা কথা বলে দিচ্ছি, এগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। তো তড়িৎ বিশ্লেষণে আমরা কী কী পাবো? দেখো, আমরা তিনটা জিনিস স্পেশালি মনে রাখবো, আমাদের সিলেবাসে, বইয়ে বা এগুলো তুমি লেখা পাবা, যে সোডিয়াম ক্লোরাইড এর গলিত দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ। সো সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। গলিত দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করি, তখন কী কী পাচ্ছি? তাহলে মনে রাখবা, সোডিয়াম ক্লোরাইড যদি গলিত দ্রবণ হয়, যে সোডিয়াম ক্লোরাইড ফাইন, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা কী দ্রবণ? সেটা হচ্ছে দেখো গলিত দ্রবণ। সো গলিত দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কী তৈরি হবে, ক্যাথোডে কী তৈরি হবে, সেটা তোমাকে বুঝতে হবে। সো তুমি একটু মনে রাখবা যে অ্যানোডে কী হয় আমাদের, যে অ্যানোডে হচ্ছে জারণ হয়। সো জারণ মানে কি? সারণ। সো এখানে অ্যানোডে কারা আসবে? অ্যানোডে কে আসলে আসবে এখানে? হ্যাঁ, এখানে দেখো যে আমরা কি বলছিলাম, যে অ্যানোডে কারা আসবে? অ্যানোডে মাইনাস চার্জটা আসবে। অ্যানোডে মাইনাস চার্জটা আসবে। সো এখানে অ্যানোডে কি তৈরি হবে? দেখো, অ্যানোডে যদি মাইনাস চার্জটা আসে, তাহলে মাইনাস চার্জ এখানে কি? ক্লোরিন। সো ক্লোরিন যখন আসবে, এখানে ক্লোরিন গ্যাস তৈরি হবে। তারপরে এখানে অ্যানোডে আমাদের কি হয়? ক্লোরিন গ্যাস তৈরি হয়। আর একইভাবে আমরা এখন ক্যাথোডে চলে যাব। ক্যাথোডে কী হবে? ক্যাথোডে হচ্ছে আমাদের ক্যাটায়ন যাবে। আর ক্যাটায়ন কি আছে? সোডিয়াম প্লাস ছিল এখানে আয়ন দ্রবণের মধ্যে। তাহলে এই সোডিয়াম প্লাসটা কী হবে? সোডিয়াম ধাতু আকারে জমা হবে। তাহলে তুমি প্রথমত এটা বুঝে গেলা যে, যদি আমরা এক নম্বরটা শিখলাম যে সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ক্লোরিন গ্যাস জমা হয়, ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হয়। মাস্ট মনে রাখতে হবে। 2 নম্বরটা শিখে ফেলা যাক। 2 নম্বরটা আমাদের কী আছে এখানে? যে এবার সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, আবারও সোডিয়াম ক্লোরাইড, তবে এবার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। তাহলে এবার ব্যাপারটা কি? যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। তো জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ। সো জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ। জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ। সো জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। সো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ। সো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণটা কি? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণটা খেয়াল করো। তা আমরা আবার সেটাকে লিখে ফেলি, এখানে অ্যানোড ক্যাথোড লিখে ফেলি। তার মানে অ্যানোডে কী তৈরি হবে এবং ক্যাথোডে কী তৈরি হবে তোমাকে জানতে হবে। এবার কিন্তু দেখো ব্যাপারটা কিন্তু কাহিনী চেঞ্জ আছে। এবার আগের বার দেখো এখানে গলিত ছিল মানে কি? শুধু সোডিয়াম এবং ক্লোরিন ছিল আমাদের উক্ত দ্রবণে, কিন্তু এখন কিন্তু হচ্ছে কি? খেয়াল করো, এখন কিন্তু হচ্ছে আমাদের কি? যে জলীয় দ্রবণ। তার মানে এটার মধ্যে কিন্তু পানিও আছে। এই ব্যাপারটা খুব ভালো মতো খেয়াল করতে হবে যে পরীক্ষায় তোমার বেসিক্যালি কোনটা আসলো। সো সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে কী ঘটবে? যে এখানে কিন্তু পানিও থাকবে। তার মানে এই পাত্রের মধ্যে কে কে আসবে তুমি একটু খেয়াল করো। আমি কয়েকটা আয়ন লিখে দিচ্ছি। এখানে সোডিয়াম প্লাস তো থাকবেই, এবং এখানে কিন্তু হাইড্রোজেন প্লাসও থাকবে। কেন? কারণ এবার তো হচ্ছে পানি আছে, পানির মধ্যে H প্লাস আছে। এবং এখানে আমাদের আয়নের মধ্যে কি থাকবে তুমি একটু খেয়াল করো। অ্যানায়নের মধ্যে কি থাকবে? একটা থাকবে তো আমাদের ক্লোরিন মাইনাস, এবং আরেকটা থাকবে কি? OH মাইনাস। এবার ঠিক আছে, বুঝলাম যে আমরা জানতাম যে এই অ্যানোডে কি আসবে? অ্যানোডে হচ্ছে অ্যানায়ন আসবে। কোন অ্যানায়নটা আসবে? ক্লোরিন আসবে নাকি হাইড্রোক্সিল আসবে? কেমনে বুঝবো? তো এটা বোঝার জন্য তোমাকে সাহায্য নিতে হবে যে সক্রিয়তা সিরিজ। এই যে সক্রিয়তা সিরিজটা দেখতে পাচ্ছ, এই সক্রিয়তা সিরিজে যাদের অবস্থান নিচে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। নিচে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়।
তার মানে উপর থেকে যত নিচের দিকে যাবা, যে নিচে থাকবে তার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি, সে আগে চার্জ মুক্ত হতে চাবে। তাহলে তুমি নিজেই খেয়াল করো, আমাদের কম্পিটিশন হচ্ছে ক্লোরিন মাইনাসের মধ্যে, আর ওখানে কি ছিল মাইনাস দেখছিলাম OH মাইনাস। এদের দুজনের মধ্যে নিচে আছে কে, দেখো এই সিরিয়ালটার মধ্যে নিচে বলতে কি এই দিকে আছে কে। সো এই নিচের দিকে যে আছে এটা উপরে, এটা হচ্ছে নিচে। হ্যাঁ, সো তুমি যদি উপরে ফেলে খাড়া করে লেখো তো নিচে আসবে। তাহলে নিচে যে অবস্থান করছে সে আগে চার্জ মুক্ত করতে চাবে। তার মানে এই ক্লোরিন মাইনাস আর OH মাইনাস, হাইড্রোক্সিল মাইনাস, এই দুইটা আয়নের মধ্যে OH মাইনাসটা আগে চার্জ মুক্ত করতে চাবে। আর যখনই ও আগে চার্জ মুক্ত করতে চাবে তাহলে ও কোথায় আসবে, অ্যানোডে আসবে, এটার জন্য মাইনাস অ্যানোডে আসবে। তাহলে এই হাইড্রোক্সিল মাইনাসটা কী করে, এখানে কি ইলেকট্রন ত্যাগ করে আগে চার্জ মুক্ত, মানে চার্জটা মুক্ত হওয়ার জন্য, এবং তখন সেখানে অক্সিজেন গ্যাস তৈরি হয়। তো তুমি এই ব্যাপারটা একটু মুখস্থ রাখো। দেন কী তৈরি হবে, অক্সিজেন গ্যাস, অ্যানোডে অক্সিজেন গ্যাস। আগের বার হয়েছিল কি ক্লোরিন গ্যাস, এবার কিন্তু হবে অক্সিজেন গ্যাস, মাথায় রাখতে হবে। সেম একইভাবে এবার কিন্তু কম্পিটিশন এখানেও, যে দুইটা প্লাস আছে, আমরা শিখেছিলাম যে এই ক্যাথোডে ক্যাটায়ন আসবে। ক্যাটায়ন তো এখানে দুইটা আছে, সোডিয়াম প্লাস H প্লাস। কে আগে আসবে, কে আগে চার্জ মুক্ত হতে চাবে, এটাও নির্ভর করবে এই সক্রিয়তা সিরিজের উপরে। যে এই সিরিয়ালের নিচে আছে, দেখো তুমি খেয়াল করে যে আমাদের এখানে কম্পিটিশন হচ্ছে সোডিয়ামের মধ্যে এবং হাইড্রোজেনের মধ্যে। তো সিরিয়ালি আসলে পরে আছে কে, এখানে সিরিয়ালি পরে আছে কে, এই যে আমাদের হচ্ছে এই এইচ আসলে পরে আছে, তাই না। তো সিরিয়ালে যেহেতু এইচটার পরে আছে, নিচে আছে, তার মানে ও আগে চার্জ মুক্ত হয়েছিল। দেখো লেখা আছে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা, তার মানে এখানেও সেম, যে পরে আছে সে আগে চার্জ মুক্ত হবে। তেমন তোমাকে বললাম যে এই দুজনের মধ্যে কে আগে চার্জ মুক্ত হবে, তুমি বলবা ও আগে চার্জ মুক্ত হবে, কারণ ও পরে আছে। যে পরে আছে সে আগে চার্জ মুক্ত হবে। তোমাকে যদি আমি বলি যে এই সিলভার এবং প্লাটিনামের মধ্যে কে আগে চার্জ মুক্ত হয়, তুমি বলবা প্লাটিনাম আগে চার্জ মুক্ত হবে, কারণ প্লাটিনাম পরে আছে। তো এই ব্যাপারটা তোমাকে, এই সিরিয়ালটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ধাতুর সক্রিয় সিরিজ, কিন্তু দেখো কবিতা লেখা আছে, তুমি যেমনে পারো ঠাড়া তোমাকে মুখস্থ রাখতে হবে। কবিতা ঠাড়া, তুমি কবিতা সহ কবিতা ছাড়া যেমনে পারো তোমাকে ঠাড়া মুখস্থ করতেই হবে। তো তোমার লাগবে, মাস্ট লাগবে। সো তুমি এখান থেকে ছোট করে কয়েকটা মনে রাখো, এবার তুমি মনে রাখো। আমি কয়েকটা ছোট করে দিচ্ছি, মানে একটু কমায় দিচ্ছি আর কি। সো তুমি এভাবে করে মনে রাখতে পারবে। একটু কবিতা, এখন কবিতাটা সহজ করে দিন, বেশ অনেকগুলো আছে। হ্যাঁ, লি কে, তারপরে কানা, দেখে মনে রাখবা, লি কে কানা ম্যাগাইভার এলাম যেন ফিরে। হ্যাঁ, এলাম, তারপর হচ্ছে যেন, হ্যাঁ এলাম যেন, আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি, কমাই দিচ্ছি কিছু, এলাম যেন ফিরে। তারপরে দেখো যে চকলেট নিলে সোনা পাবে হায়, চকলেট নিলে সোনা পাবে। সো চকলেট নিলে হ্যাঁ, চকলেট নিলে তো এগুলো একটু বেশি ফাঁকা হয়ে গেছে, আমি কমাই দিচ্ছি। সো চকলেট নিলে, দেখো আমি সিরিয়ালটা এক সাইডে রাখার চেষ্টা করতেছি, যে আমি কবিতাটা একটু ছোটো করে দিই। লি কে কানা ম্যাগাইভার এলাম যেন ফিরে, চকলেট নিলে সোনা পাবে হাই। এরপর হচ্ছে কি সোনা পাবে হাই, লাল করে দিচ্ছি এটা, সোনা পাবে হাই। তারপর হচ্ছে দেখো আগের মতো যে কুলাঙ্গার হাজি আজ পিটাবে আমায়, কুলাঙ্গার হাজি আজ পিটাবে আমায়। পিটাবে মানে কি, পিটি, আর আমায় মানে হচ্ছে AU। দেখো কয়েকটা আমি একটু সংক্ষেপ করে দিলাম, অনেক কিছুই আসছিল, আর একটু সংক্ষেপ করে দিলাম, তুমি এই কটা মনে রাখলে চলবে। লি কে কানা ম্যাগাইভার এলাম যেন ফিরে, চকলেট নিলে সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। সো এই কয়েকটা। সো উপর থেকে নিচে কি হবে, যে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি। সো মনে রাখবো তুমি যে উপর থেকে নিচে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি। সো নিচে কি, যে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি, তারা চার্জ মুক্ত হতে যাবে, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি। সো চার্জ মুক্ত হওয়ার প্রবণতা দেখো এখানে বেশি, উপর থেকে নিচে কি বেশি। তাহলে বলো চার্জ যুক্ত হওয়ার প্রবণতা, চার্জ মুক্ত যদি উপরে বেশি হয়, তাহলে চার্জ যুক্ত হওয়ার প্রবণতা উপরে নিচে কম। উপর থেকে নিচে প্রবণতা বেশি কখন, চার্জ মুক্ত হওয়ার আগে চার্জ ছেড়ে দেওয়ার আর কি। হ্যাঁ, চার্জটা ছেড়ে দেওয়া মানে কি, মানে তার কাছে চার্জটা আছে, সেই চার্জটাকে সে রিমুভ করতে যাচ্ছে না, আমি চার্জ মুক্ত হবো, আমি নর্মাল হবো আর কি। তো সেই প্রবণতা উপর থেকে নিচে বেশি, আর এখানেও বেশি। এই দেখো এটা মনে রাখবা কীভাবে, নাসাই কোলা ব্যাং আজ হাসে। দেখো কি মনে রাখবা, না সাই, দেখো নাইট্রেট, সালফেট, কোলা ব্যাং, আয়োডিন হচ্ছে কি আজ, আর হাইড্রোক্সিলে হাসে। নাসাই কোলা ব্যাং আজ হাসে, এটা মনে রাখবা, ঠিক আছে, তাহলে মনে থাকবে। সো উপর থেকে নিচে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি। ভাই এটাই তোমার পরীক্ষা এমসিকিউতে আসবে, তোমার জিজ্ঞেস করবে যে বলো তো এই চারটার মধ্যে কার চার্জ মুক্ত আগে হবে। সো তখন তোমাকে এটা পারতেই হবে, এটা একদম কমন প্রশ্নগুলো আসে। সো আমরা এখান থেকে এটাও বুঝতে পারলাম যে সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে তুমি নিজেই একটু খেয়াল করো, দেখো এই কোথায় হাইড্রোজেন আর কোথায় সোডিয়াম। সো হাইড্রোজেন অনেক নিচে, তো চার্জ
তার মুক্ত হওয়ার প্রবণতা বেশি। সো যখন হাইড্রোজেনটা আসবে, তো হাইড্রোজেন আসলে কী হবে এখানে, হাইড্রোজেন আসলে এখানে H2 গ্যাস, তার মানে এখানে H2 গ্যাস আসলে জমা হবে। তার মানে অ্যানোডে এবার O2 গ্যাস জমা হবে আর ক্যাথোডে এবার H2 গ্যাস জমা হবে। সো তোমাকে এইভাবে একটু মনে রাখতে হবে এই জিনিসগুলো, ঠিক আছে। তবে আরেকটা জিনিসও আছে, তো সেটাও একটু শুনে রাখো। আমরা সেটাকে বলি ব্রাইন বা হচ্ছে গাঢ়, জিনিসটা হচ্ছে কি গাঢ়। হ্যাঁ, এবার আগেরটার সাথে পার্থক্য কি, আগেটা ছিল সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, এটা ছিল লঘু আর কি, মেইনলি লঘু। তবে গাঢ় সোডিয়াম ক্লোরাইড, গাঢ় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। সো জিনিসটা গাঢ় হয়, সো গাঢ় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে, সো গাঢ় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ। সো গাঢ় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণটা কী হবে, সেক্ষেত্রে কী ঘটবে তুমি ছোটো করে মনে রাখবা যে গাঢ় যখন হবে তখন নর্মালি এখানে আমাদের যে ক্যাথোডে যা আছে দেখো, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস হওয়ার কথা, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাসই হবে, এখানে কোনো ব্যতিক্রম নাই। হ্যাঁ, কিন্তু এখানে যখন গাঢ় হয়ে গেছে মানে এখানে কি ক্লোরিন বা এই ঘনমাত্রা অনেক বেশি, তখন এখানে একটু ব্যতিক্রম ঘটনা ঘটে। যে আমাদের নর্মালি যেখানে জলীয় দ্রবণ OH আছে আর ক্লোরিনও আছে, সো এখানেও তাই যে OH আসার কথা, কিন্তু OH আসে না। গাঢ় যেহেতু গাঢ়, তার মানে কি ক্লোরিনের মাত্রা অনেক বেশি থাকে। হ্যাঁ, সো এই কারণে দেখা যায় ক্লোরিন এখানে আগে চলে আসে। হ্যাঁ, বেশি পাওয়ার দেখা সে চলে আসে যে আমার লোক সংখ্যা বেশি, আমার থাকতে দেয়। সো এখানে একটু ব্যতিক্রম ঘটনা ঘটে। সো একটু মনে রাখবা যেখানে হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস এখানে তৈরি হয় ক্যাথোডে এবং অ্যানোডে। এবং এখানে আরেকটা জিনিস পাওয়া যায়, ওই যে সোডিয়াম ছিল OH ছিল, এখান থেকে আমরা এক্সট্রা আরও কী পাই, যে সোডিয়াম হাইড্রোক্সাইডও পাওয়া যায়। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় কিন্তু এখানে এক্সট্রা। সো এটা কিন্তু MCQতে আসে। তো কী কী তৈরি হয়, গাঢ় যদি করি, আর গাঢ়টাকে আমরা কী বলি, ব্রাইন বলি। আমরা কী বলি, যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ, ব্রাইন, ঠিক আছে। সো ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কী হয়, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হয়, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। সো তুমি এই যে তিনটা কথা বললাম তোমাকে আমি, এই তিনটা তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে, তিনটা ঠাড়া মুখস্থ রাখতেই হবে, কোনো উপায় নেই এই তিনটা। আর আমি তো প্রসেস তোমাকে শিখিয়ে দিলাম যে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে, খালি এখানে ঘনমাত্রা বেশি ছিল বিধায় এখানে কী হয়েছে, ক্লোরিনটা পাওয়ার খাটায় আগে চলে আসছে। সো এই হচ্ছে আমাদের ব্যাপারটা, আশা করি বুঝতে পেরেছি। এখানে আমাদের সিরিজটা মুখস্থ রাখতে হবে। সিরিজে আরও কথা মনে রাখবো, উপর থেকে নিচে আমাদের কি হয় দেখো, যারা উপরে থাকবে তারা কি, তারা অ্যানোডে যায়। যারা উপরের দিকে থাকবে তারা হচ্ছে অ্যানোডে থাকার সম্ভাবনা বেশি তাদের। হ্যাঁ, যারা উপরে থাকে তাদের জারণ বিভব বেশি, সো তারা অ্যানোডে যায় এবং তাদের জারণ বিভব বেশি। তাদের জারণ বিভব কম কোথায়, নিচে যারা তাদের জারণ বিভব কম। তোমাকে জিজ্ঞেস করি, এই যে এখানে আমাদের আছে গোল্ড আর জিঙ্ক, এদের দুজনের মধ্যে কার জারণ বিভব কম, সো নিচে যে আছে তার জারণ বিভব কম, কারণ উপরে যারা আছে তার জারণ বিভব বেশি। হ্যাঁ, উপরে লিখে দিচ্ছি আমি না, জারণ বিভব বেশি কার, সো আমি লিখে দিচ্ছি এখানে জারণ বিভব বেশি, আমি এই সাইড লিখে দিই, জারণ বিভব বেশি। আমি লিখে দিচ্ছি উপরে যারা আছে, উপরের দিকে, সো উপরের দিকে। হ্যাঁ, সো উপরের দিকে মানে কি, সিরিজের উপরের দিকে। সো উপরের দিকে জারণ বিভব বেশি। আর নিচের দিকে কি, এই যে নিচের দিকে জারণ বিভব কম। নিচের দিকে মানে উপর থেকে নিচে, যে নিচে থাকবে তার জারণ বিভব কম। মনে করি দুজন, ম্যাঙ্গানিজ আর হচ্ছে জিঙ্ক, কার জারণ বিভব বেশি, ম্যাঙ্গানিজের উপরে, নিচেকে জিঙ্ক, লোডটা কম, এরকম। আর আরেকটা জিনিস মনে রাখতে পারো, নিচের দিকে বিজারণ বিভব বেশি, জারণ বিভব কম মানে কি, যে বিজারণ বিভব বেশি। এগুলোও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে তোমাকে, কার বিজারণ বিভব বেশি, তোমাকে বেসিক্যালি দেখতে হবে কে উপরে কে নিচে, এতটুকু তোমার হচ্ছে কাজ। ঠিক আছে, তাহলে মনে রাখবা উপরে জারণ বিভব বেশি, নিচে জারণ বিভব কম। আর নিচে বিজারণ বিভবটা বেশি। নিচে বলতে কি, মানে ওই দুইজনের মধ্যে যে নিচে থাকবে সেই হচ্ছে কি, তারই বিজারণ বিভব বেশি হবে, অর্থাৎ তার জারণ বিভব কম হবে। সো এভাবে তোমাকে মনে রাখতে হবে। আর উপরের দিকে থাকলে অ্যানোডে যায়। উপরে যারা আছে দেখি, উপরে কি, উপরে যারা আছে তারা কি, উপরে যে সে অ্যানোডে, তার মানে যে নিচে সে ক্যাথোডে। সহজ কথা, তোমাকে বললাম কি আয়রন এবং কোবাল্ট, উপরে আছে আয়রন তো ও অ্যানোডে, আর যে নিচে সেই কোবাল্ট ক্যাথোডে, সে সহজ হিসাব, উপরে যে সে অ্যানোডে। এই যে কয়েকটা কথা তোমাকে আমি বলে দিলাম, যে কয়েকটা কথা আমি স্টার করে দিচ্ছি, এটা একটা কথা, তারপর হচ্ছে এটা একটা কথা আমাদের এখানে, আর এই যে এটা একটা কথা আমাদের এখানে। সো এই প্রত্যেকটা কথা এবং চার্জ মুক্ত মধ্যে আর একটা কথা, যে প্রত্যেকটা কথা তোমার জন্য ইম্পর্টেন্ট। এগুলাই MCQ, তুমি দেখবা এগুলোই তোমার MCQতে সরাসরি আসবে। কোনটির জারণ বিভব সবচেয়ে কম, একটু আগে বললাম। সো তুমি খেয়াল করো কি বলছিলাম, যে উপরে জারণ বিভব বেশি, তার নিচে জারণ বিভব কম। সো নিচে ক্যাডা আছে, চারটা যে অপশন, তার মধ্যে নিচে কে, কপার, গোল্ড, হাইড্রোজেন, লিথিয়াম। একটু দেখে নিই আমরা প্রথমবার যেটা করছি, দেখো নিচে কে আছে, এই কপার গোল্ড এর মধ্যে দেখো, এই যে গোল্ড সবার নিচে, গোল্ডের নিচে আর কেউ নাই। তার মানে গোল্ড এখানে সবচেয়ে নিচে, তার মানে গোল্ডের জারণ বিভব সবচেয়ে কম। কোথায় গোল্ড, এই যে গোল্ড মানে কি, কি হলো আমাদের এখানে কি আছে, আমাদের এখানে এই যে গোল্ড, অর্থাৎ কি AU, এটা হচ্ছে আমাদের কি গোল্ড, সবচেয়ে জারণ বিভব সবচেয়ে কম। দ্যাটস ইট। আজকে বুঝতে পেরেছি তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি প্রথমে চার্জ মুক্ত হবে। বলেছিলাম নাসায়, দেখো সব কি মাইনাস, সিরিয়ালটা কি ছিল, যে নাসাই কোলা ব্যাং আজ হাসে হাইড্রোক্সিল। সো নাসাই কোলা ব্যাং আজ হাসে,
নিচে গ্যাস দেখো, প্রথমে চার্জ মুক্ত হবে, চার্জ মুক্তর প্রবণতা বেশি কোথায়? সে চার্জ মুক্তর প্রবণতা বেশি নিচে, চার্জ মুক্ত প্রবণতা কোথায় বেশি? নিচে বেশি, হ্যাঁ বেশি, নিচের দিকে কি বেশি, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কি নিচের দিকে বেশি। সো সবচেয়ে নিচে আছে কি হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল কি অপশন আছে? হ্যাঁ আছে, তাহলে ও সবচেয়ে বেশি চার্জ মুক্ত হওয়ার প্রবণতা দেখাবে। সো ওকে ফাইন, বুঝে গেলাম আমরা। তড়িৎ বিশ্লেষণকালে কোনটি দ্রবণ থেকে আগে চার্জ মুক্ত হবে? আবারও সেম, উপর থেকে নিচে, যে নিচে আছে সে আগে চার্জ মুক্ত হবে। নিচে কি আছে? গোল্ডের নিচে আর কেউ নাই, গোল্ড পেয়ে গেলাম অপশনে, আর কোনো চিন্তা করার দরকার নাই। কিন্তু ভালো মতো খেয়াল করে দেখবো এখানে চার্জ মুক্ত লেখা নাকি চার্জ যুক্ত লেখা, এই জায়গায় অনেকেই কিন্তু ভুল করবে। পরীক্ষায় আসতে মনে করো চার্জ যুক্ত। সো দেখো তুমি একটু খেয়াল করে, এই ম আর এই জ দেখতে কিন্তু একদমই কাছাকাছি, একটু মনোযোগ দিয়ে না দেখলে তোমার ভুল হবে। সো অবশ্যই খেয়াল করবো, এখানে আমরা খেয়াল করব, এই যে আমি লিখে দিলাম খেয়াল করব। সো খেয়াল করবো এই জায়গাটায় যে চার্জ মুক্ত নাকি চার্জ যুক্ত, ভালো মতো খেয়াল করবো, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। সো চার্জ মুক্ত হলে যে উত্তর, চার্জ যুক্ত হলে বিপরীতটা, নিচে যে আসে সে চার্জ মুক্ত আগে হবে, তার মানে কি যে উপরের দিকে থাকবে সে চার্জ কি হবে? আগে যুক্ত হবে, এরকম। সো নিচের দিকে চার্জ মুক্ত হবে আগে আর চার্জ যুক্ত হবে পরে, এরকম। সেটা তুমি মনে রাখলেই হবে। কোন মৌলটি অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে? এবার দেখো এই সিরিয়ালটা আমরা এখানে যে শিখছিলাম আমরা এখানে, যে কে প্রতিস্থাপন করতে পারবে। দেখো হাইড্রোজেনকে কে প্রতিস্থাপন করতে পারবে? হাইড্রোজেনের নিচে যারা আছে তারা কম সক্রিয়, উপরের দিকে যারা আছে তারা বেশি সক্রিয়। তাহলে আমরা একটা কথা মনে রাখবো, উপরে কি বেশি সক্রিয়, উপরে যারা আছে তারা কি বেশি সক্রিয়, উপরে বেশি সক্রিয়, হ্যাঁ, আর নিচের দিকে আসতে থেকে সক্রিয়তা কম। তুমি নিচে দেখো হাইড্রোজেনের নিচে যারা আছে মানে কি তারা কম সক্রিয়, হাইড্রোজেনের তুলনায় কম সক্রিয়, এই জন্য তো নাম সক্রিয়তার সিরিজ। সো হাইড্রোজেনের নিচে যারা তারা কম সক্রিয়, হাইড্রোজেনের উপরে যারা তারা বেশি সক্রিয়। তাহলে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে কে? যে হাইড্রোজেনের চেয়ে শক্তিশালী, তার মানে হাইড্রোজেনের উপরে যে আছে সে। তাহলে আমরা একটু দেখে নিই এখানে হাইড্রোজেনের উপরে কে আছে। দেখো এখানে নিকেল আছে, তারপরে কি প্লাটিনাম আছে, এগুলো আছে। তো এই নিকেল আমরা দেখছিলাম যে চকলেট নিলে সোনা পাবে, হাই, তাহলে নিলে উপরে আছে, সে আমরা কি প্রতিস্থাপন করতে পারবে। লবণশীত এখানে চলে আসছে, আমরা সামনেই শিখবো সেটা। তো লবণশীত নিচের কোনটির দ্রবণ ব্যবহার করা যায়? লবণশীত হচ্ছে আমরা পটাশিয়াম নাইট্রেটের বা অ্যামোনিয়াম নাইট্রেটের লবণ ব্যবহার করি, সামনে সেটা আমরা লবণশীত পাবো, প্যারা নেই। তড়িৎ বিশ্লেষণকালে, এই যে চলে আসছে তড়িৎ বিশ্লেষণকালে বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কোন ধরনের বিক্রিয়া ঘটে? ক্যাথোডে বিজারণ ঘটে, আমরা শিখছিলাম ক্যাথোডে বিজারণ। আর অ্যানোডে কি হয়? জারণ। অ্যানোডে কি হয়? অ্যানোডে হচ্ছে জারণ হয়, অ্যানোডে এই আমাদের জারণ হয়, ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ। দ্যাটস ইট। বলছে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়? আমরা পড়েছিলাম এই যে এক্সট্রা কি হয়, অ্যানোডে কি হয় এবং ক্যাথোডে কি হয়, এবং এক্সট্রা আমরা কি পাইছিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড, মনে আছে? এবং এই ব্রাইন বা গাঢ় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণটাতে আমরা এই যে জিনিসটা এমনিতেও এই জিনিসটা আমরা করি, এই সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করার জন্য আমরা এই বিক্রিয়াটা দিয়ে থাকি। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। সো কিন্তু পরীক্ষাতে কিন্তু আসবে। আরও কিন্তু শিখাই দিছি অ্যানোডে কী হয়, ক্যাথোডে কী হয়, সব কিন্তু লেখা আছে, সুন্দর করে মনে রাখবা। খাদ্য লবণের জলীয় দ্রবণ, তার মানে কি বুঝলা এখানে? যে সোডিয়াম ক্লোরাইডের আবার কি বলছে? জলীয় দ্রবণ, খালি সোডিয়াম ক্লোরাইড না, খাদ্য লবণ, আর তোমাকে বলছে হচ্ছে জলীয় দ্রবণ। তবে গাঢ় বলছে কিনা সেটা খেয়াল করতে হবে, গাঢ় বললে ব্রাইন হয়ে যাবে। খাদ্য লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে, তার মানে এখানে কোনো গাঢ় মাঢ় বলে নেই, তার মানে 2 নাম্বারটা আমাদের, হ্যাঁ, 2 নাম্বার যেটা শিখছিলাম, হ্যাঁ। সো গাঢ় না। সো এবার তোমাকে কি করতে হবে? বলছে কি ক্যাথোডে কোন গ্যাসটি তৈরি হয়। সো ক্যাথোডে আমরা একটু মনে করার চেষ্টা করি। তুমি মনে করো ভুলে গেছো, হ্যাঁ আমি তো মুখস্থ করছিলাম, ভুলে গেছি, কি করবো? এখন তুমি ছোট্ট করে এঁকে ফেলবা বা মনে তুমি এই দাগটুকু দিবা। তখন চিন্তা করবা যে ক্যাথোডে কারা আসবে? ক্যাথোডে ক্যাটায়ন আসবে। ক্যাটায়ন কে আছে এখানে? সোডিয়াম আছে আর কে আছে এখানে? হাইড্রোজেন আছে। ক্যাটায়ন তো দুজনই আছে। তো কে আগে যাবে? নিচে আছে কে? সক্রিয় সুইচের নিচে আছে কে? তখন তুমি মনে করবা সব নিচে আছে কে? হাইড্রোজেন নিচে আছে। সো যে নিচে যে আগে আছে সে আগে চার্জ মুক্ত হবে, তাহলে নিচে আছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন আগে চার্জ মুক্ত হবে, তাহলে হাইড্রোজেনটা চার্জ মুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, শেষ। তো উত্তর কি দিবা? যে হাইড্রোজেন গ্যাস। এবং তোমাকে হিন্টসও দিয়ে দিছে যে হাইড্রোজেন কোন গ্যাসটি মুক্ত। এবং তুমি খেয়াল করো অপশন এখানে ওরা সোডিয়াম ধাতুটাও দেয় নাই। সো খুবই সহজ তুমি পেরে গেলা যে তুমি মনে রাখবো ওই কথার দিয়ে ক্যাথোডে মানে ক্যাটায়ন আসবে। ক্যাটায়ন কে? প্লাস যারা, তখন তুমি চিন্তা করবা প্লাস কে আছে, তার মধ্যে নিচে কে আছে, ডান। যে কোনটা দিলে তুমি সেম একইভাবে করতে পারবা। ট্রিক্সটা শিখে রাখো তুমি, খালি একটা না অনেকগুলো পারবা। তড়িৎ রাসায়নিক কোষে কি ঘটে? তড়িৎ রাসায়নিক কোষ আমরা এখানে তাহলে কথা একটু বলে রাখি যে তড়িৎ রাসায়নিক কোষ আসলে উল্টা কাজ করে, রাসায়নিক শক্তি এখানে তড়িৎ শক্তিতে পরিণত করে। হ্যাঁ, কথা সত্য যে রাসায়নিক শক্তি এখানে তড়িৎ শক্তিতে পরিণত হয়। অ্যানোড ধনাত্মক হয়। অ্যানোড বেসিক্যালি ধনাত্মক কোথায় হয়েছিল? যে আমরা তো এখানেই দেখছি অ্যানোড ধনাত্মক হয়েছে। এটা কখন? এটা তড়িৎ রাসায়নিক কোষে না, তড়িৎ বিশ্লেষণ কোষে হয়। এটা কোথায় হয়? তড়িৎ বিশ্লেষণ কোষে হয়, যেটা আমরা একটু আগে দেখলাম, তাই না? এটা দেখলাম
তো তড়িৎ বিশ্লেষণ কোষ। তো তড়িৎ বিশ্লেষণ কোষে এই ঘটনা ঘটে। তার মানে বুঝতে পারছো যে অ্যানোড তাহলে কি হবে, রাসায়নিক কোষে কি হবে, ঋণাত্মক হবে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ কিন্তু তুমি শিখে ফেলতে পারতেছো যে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করবে। তুমি 3টা পয়েন্ট আলাদা করে খাতায় লিখে নাও স্টার দিয়ে, আমি আলাদা করে এইখানে পড়াই দিচ্ছি। তাহলে যে তড়িৎ রাসায়নিক কোষে কি ঘটবে, রাসায়নিক কোষে কি ঘটবে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হবে। আর অ্যানোডটা কি হবে, অ্যানোডটা ঋণাত্মক হবে, ধনাত্মক না। অ্যানোডটা কি হবে এখানে, ঋণাত্মক হবে। আর ধনাত্মক কখন হবে, তড়িৎ বিশ্লেষণ কোষে। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আমি এখানে এই লাইনটা মুছে দিয়ে লিখতেছি যে অ্যানোড ধনাত্মক হয় না। হয় না মানে কি, ঋণাত্মক হয়, নেগেটিভ হয়। ঠিক আছে, কি হয়, নেগেটিভ হয়। ঠিক আছে, আমি কারেকশন করে দিলাম এটা, তার মানে এটা ভুল লেখছে এখানে, হবে না। আর অ্যানোড হতে মুক্ত ইলেকট্রন বর্তনীতে প্রবাহিত হয়। হ্যাঁ, অ্যানোড হতে মুক্ত ইলেকট্রন কি হয়, বর্তনীতে প্রবাহিত হবে। তার মানে কি এখান থেকে কি পাচ্ছ তুমি, 1 আর 3। সো এইভাবে তুমি কিন্তু রাসায়নিক কোষটাও পেয়ে গেলা। সো এই 3টা পয়েন্ট তুমি লিখে রাখো, এই যে হয় না আর এই সব কিছু মিলে লিখে রাখো। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি দিবা তুমি, 1 3 দিয়ে দিবা। বলছে A প্লাস B2 প্লাস C2 প্লাস আয়নের যৌগের পৃথকভাবে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে এখানে কত মোল এখানে হবে। সো 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে কতটুকু হবে, এই পেজটাকে আমরা একটু পিছনে দিয়ে দিই, কারণ আমরা এটা স্পেশাল আলাদাভাবে শিখবো। হ্যাঁ, এই যে আমরা স্পেশাল আলাদাভাবে শিখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এটা আসবে। এই যে ফ্যারাডের সূত্রের পরে এটা আমরা শিখবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা আলোচনা করবো ভালো মতো, পরে রাখি আমরা। তড়িৎ রাসায়নিক সিরিজে কপার ধাতুর অবস্থান কোথায়, দেখো মনে করে দেখো যে হচ্ছে চকলেট নিলে সোনা পাবে হাই। তাহলে চকলেট নিলে সোনা পাবে হাই, সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়, তাই না? এরকম দেখো কপারের অবস্থান তোমাকে জিজ্ঞেস করছে, এই সেই তোমার কাঙ্ক্ষিত কপার। সো খেয়াল করে দেখো কি বলছে, এফি এর উপরে। সো আমরা এফি তো দেখতে পাচ্ছিলাম, এফি তো আমাদের আরও উপরে ছিল, তাই না? আমাদের এই যে এখানে কি ছিল, এফি আরও উপরে ছিল। সো না, এফি এর উপরে না, বরং এফি এর নিচে। সো দেখতে পাচ্ছি এজি এর উপরে কথা, তাহলে এটা আমাদের কি, এটা হচ্ছে ভুল কথা। এজি এর উপরে, হ্যাঁ কথা সত্য, এজি এর উপরে, ওকে ফাইন, এটা ডান আমাদের মিলছে। হাইড্রোজেনের নিচে দেখি তো আমরা, হ্যাঁ হাইড্রোজেনের নিচে, হ্যাঁ মিলছে। তাহলে উত্তর কি হবে, 2 এবং 3। এইভাবে তুমি মুখস্থ রাখলে তুমি যে কোনোটাই তুমি আসলে পারবা। কোনটি বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না কোনটিতে, যে এখানে কোষ আছে, গ্যালভানিক কোষ আছে, লিথিয়ামের ব্যাটারি আছে, তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো তড়িৎ বিশ্লেষ্য কোষে বেসিক্যালি কি হয়, বিদ্যুৎ শক্তি আমরা অ্যাপ্লাই করি, রাসায়নিক শক্তি আমরা এখানে প্রডিউস করি। রাসায়নিক শক্তি প্রডিউস হয় এখানে, বিদ্যুৎ শক্তি না, রাসায়নিক শক্তি প্রডিউস হয়। হ্যাঁ, তার মানে এখানে কি বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না। সো মনে রাখবো এটা। ক্যালোমেল কোনটা, ক্যালোমেল আমরা সামনেই পড়বো, Ag2Cl2 ক্যালোমেল আমরা সামনেই পড়বো। সো হচ্ছে এই ক্যালোমেলটা নিয়ে প্যারা নাই, ক্যালোমেল আমরা সামনেই দেখবো যে ক্যালোমেলটা আমরা সামনেই পড়তেছি, আমাদের আসবে ক্যালোমেল তড়িৎদ্বার সেকেন্ডারি নির্দেশক হিসেবে। ফ্যারাডের সূত্রে আমরা চলে যাই। ফ্যারাডের সূত্রের মধ্যে আমাদের এখানে আছে ফ্যারাডের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এবং যেখান থেকে একটু আগে আমরা বলছিলাম যে এই জিনিসটা আসবে, সেটা আমি একটু আলোচনা করে দিই। ফ্যারাডের প্রথম সূত্রে ফ্যারাডে কি বলছে, যে তড়িৎ বিশ্লেষণকালে ক্যাথোডে যে ধাতু জমা হবে, সেই ধাতুর ভরটা কত হবে, ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে। মনে রাখবা ক্যাথোডে ধাতু জমা হবে W সমান ZQ। জেড মানে কি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই জেডের পরিবর্তে কি লেখা যায়, নিচে লিখে দিব। বাইরেকে আমরা সরাসরি সূত্রকে লিখতে পারি, এই জেডের পরিবর্তে লেখা যায়, আমি জিনিসটাকে একটু এভাবে লিখে দিই, তুমি বুঝতে পারবা। W সমান কি হবে, ZQ। W সমান কি হবে এখানে, ZQ। W সমান কি হবে, ZQ। এবার আমরা জেডের পরিবর্তে কি লিখবো, এই জেডের পরিবর্তে কি লিখবো, W সমান হচ্ছে ZQ, জেডের পরিবর্তে লিখবো হচ্ছে আমরা M/NF, M বাই হচ্ছে কি NF। W সমান ZQ, আর W এর পরিবর্তে লেখা যাবে কি M/NF। ঠিক আছে, তো জেড এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের পরিবর্তে লেখা যায় M/NF, আর কিউ তো আমাদের থাকবে, কিউ এর পরিবর্তে কি লেখা যায়, কিউ এর পরিবর্তে লেখা যায় হচ্ছে IT। তাহলে IT, তাহলে কি পরিমাণে ধাতু জমা হবে সরাসরি লিখতে পারি আমরা কি MIT/NF, বা NF না লিখে তুমি লিখতে পারো হচ্ছে, হ্যাঁ তুমি EF লিখতে পারো। হ্যাঁ, NF না লিখে তুমি লিখতে পারো কি EF, তাও হবে। হ্যাঁ, একই কথা, সমস্যা নেই। তোমরা দেখো যে M/EF, W সমান MIT/EF, যেখানে M হচ্ছে আমাদের পারমাণবিক ভর, E হচ্ছে কি আমাদের তুল্য সংখ্যা, যে কতগুলো ইলেকট্রনের আদান প্রদান হলো, আদান প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যা। F হচ্ছে আমাদের কি, F হচ্ছে ফ্যারাড, 1 ফ্যারাড। আর তোমাকে মনে রাখতে হবে যে 1 ফ্যারাড এটা মানে হচ্ছে 96,500 কুলম। 1 ফ্যারাড মানে কি, 1 ফ্যারাড মানে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 ফ্যারাড মানে কি, 1 ফ্যারাড এর মানে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রন না কিন্তু 1 মোল ইলেকট্রনের চার্জ, 1 মোল ইলেকট্রনের চার্জ। হ্যাঁ, সো 1 মোল ইলেকট্রনের চার্জ। সো 1 ফ্যারাড মানে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ, দ্যাটস ইট। সো এখানে আমাদের সূত্রগুলো W সমান ZQ, বা W সমান লিখতে পারি আমরা MIT/EF। I হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, T হচ্ছে সময়। আমরা এখানে এই Z সমান আলাদা লিখতে পারি, যেখানে Z সমান তোমরা লিখে দেখাইছি। এখানে আমরা আরেকটা সূত্র একটু মনে রাখবো, এখানে যে Q সমান NEF, Q সমান হচ্ছে NEF, যেখানে N হচ্ছে আমাদের মোল সংখ্যা। তাহলে আমি লিখে নিচ্ছি সাইডে যে এখানে N = মোল সংখ্যা। হ্যাঁ, মোল সংখ্যা শুধু জানি আমরা W/M বা হচ্ছে X/N ইত্যাদি।
NEF, কিউ সমান সমান NEF, ই হচ্ছে আমাদের কি এখানে তুল্য সংখ্যা আর এফ হচ্ছে ফ্যারাড, সো কিউ হচ্ছে চার্জ। সো এই যে কয়েকটা সূত্র বললাম এ তুমি সুন্দর করে মনে রাখবা, বা এখানে তোমার আরও সূত্র কাজে লাগবে, সব বলে দিচ্ছি তোমাকে আমি। যে মোল সংখ্যা যদি না দেওয়া থাকে তুমি লিখবা W/M, বা তোমাকে জিজ্ঞেস করবে কতটি পরমাণু জমা হবে তুমি লিখবা N এর পরিবর্তে X/Na, তারপর তুমি আরও লিখতে পারবা V/22.4 ETC, এরকম আমরা আরও লিখতে পারি। এটা কখন STP-তে, এবং এটা আয়তন কত হবে লিটারে, হ্যাঁ আয়তন লিটারে মাস্ট। সো এই সূত্রগুলোর প্রত্যেকটাই তুমি একটু মনে রাখার চেষ্টা করো, যখন যেটা আসবে আমি তোমাকে সেটা কাজে লাগায় দেখাবো। এবার তুমি আরেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে ফ্যারাডের আমাদের দ্বিতীয় সূত্র থেকে জানি, ফ্যারাডের প্রথম সূত্র ছিল না, ফ্যারাডের সূত্র থেকে প্রথম সূত্র থেকে আমরা জিনিসগুলো পাইছি, প্রথম সূত্র, ঠিক আছে। এবার আমরা এখানে দ্বিতীয় সূত্রের জিনিসপাতিগুলো আমরা এখান থেকে দেখবো। সো দ্বিতীয় সূত্রের জিনিসপাতিগুলো আমরা এখান থেকে দেখবো। সো দ্বিতীয় সূত্রের জিনিসপাতিগুলো আমরা এখান থেকে দেখবো। সো প্রথম সূত্র এবং হচ্ছে দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র এবং এখানে হচ্ছে আমাদের কি দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র এবং এটা হচ্ছে আমাদের কি এখানে দ্বিতীয় সূত্র, ঠিক আছে। ওকে, এবার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রের মধ্যে কি এখানে দ্বিতীয় সূত্র হচ্ছে আমরা এখানে লিখে দেখো, যে আমরা ওই যে একটা বলতেছিলাম যে একটা প্রশ্ন আমি বললাম যে এখন দেখাবো, সেই প্রশ্ন তুমি যখন মনে করো তোমার কাছে একটা দুইটা কি আছে, তোমার কাছে মনে করো একটা আছে হচ্ছে যে Fe3+ একটা জিনিস আছে, আর তোমার কাছে হচ্ছে Mg2+ একটা জিনিস আছে। সো তুমি যদি কি করো যে এইখানে যে কোনো একটা এরকম যখন তুমি তড়িৎ বিশ্লেষণ এরকম করবা, সেখানে তুমি যদি এই আয়রনের একটা দ্রবণে তুমি যদি কি করো এখানকার আয়রনের একটা দ্রবণে ক্যাথোডে 1 মোল পরিমাণ জমা করতে চাও। সো তুমি কথা লিখে দিচ্ছি এভাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এত এর আয়রনের ক্যাথোডে 1 মোল জমা করতে, সো আয়রনের ক্যাথোডে 1 মোল জমা করতে, ক্যাথোডে 1 মোল, ক্যাথোডে 1 মোল জমা করতে, সো ক্যাথোডে 1 মোল জমা করতে, সো ক্যাথোডে 1 মোল জমা করতে কি হবে, সো ক্যাথোডে 1 মোল জমা করতে, সো ক্যাথোডে 1 মোল জমা করতে কি হবে আমাদের, এখানে দেখো যেহেতু যোজনী কত 3, তাহলে এখানে 3 ফ্যারাড চার্জ লাগবে। ক্যাথোডে 1 মোল জমা করতে কি হবে আমাদের, এখানে 3 ফ্যারাড, হ্যাঁ 3 ফ্যারাড চার্জ লাগবে, 3 ফ্যারাড চার্জ প্রয়োজন। তাহলে তুমি এই কথাটা মনে রাখো, যেখানে যত আছে যোজনী 1 মোল জমা করতে যোজনী ফ্যারাড চার্জ লাগে। তুমি বাংলা কথা মনে রাখবে এটা, যে 1 মোল জমা করতে 1 মোল জমা করতে 1 মোল জমা করতে 1 মোল জমা করতে যোজনী ফ্যারাড চার্জ লাগে, 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 ঠিক আছে। 1 মোল জমা করতে যোজনী ফ্যারাড চার্জ লাগে। সো এই কথাটা তোমার জন্য হচ্ছে কি মেইন লাইন, কারণ এটা দিয়ে তুমি সমস্ত প্রশ্নগুলো সলভ করবা, যে 1 মোল জমা করতে যোজনী ফ্যারাড চার্জ লাগে, 1 মোল জমা করতে যোজনী ফ্যারাড চার্জ লাগে। তাহলে তুমি এখানে খেয়াল করো এখানে যোজনী কত 2, তাহলে এখান থেকে যদি আমি কি করি, এখান থেকে 1 মোল জমা করতে চাই তাহলে কতটুকু চার্জ লাগবে, সো 1 মোল জমা করতে যোজনী হচ্ছে 2, তাহলে 2 ফ্যারাড লাগবে। সো 1 মোল জমা করতে 1 মোল জমা করতে 2 ফ্যারাড লাগবে, সো 2 ফ্যারাড চার্জ লাগবে, সহজ কথা, ঠিক আছে। 1 মোল জমা করতে 2 ফ্যারাড চার্জ লাগবে, কার ম্যাগনেসিয়াম 2+ এর ক্ষেত্রে। সো এভাবে তোমাকে দেখে বুঝতে হবে যে এটার ক্ষেত্রে কি ঘটনা, বা হচ্ছে এই যে এটার ক্ষেত্রে তাহলে কি ঘটনা, তোমাকে এভাবে দেখে সিদ্ধান্ত নিতে হবে যে কার কথা আমরা বলছি, তার থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ওকে, এইটুকু মনে থাকবে। এবার তুমি দেখো এই প্রশ্ন তুমি নিজে উত্তর করতে পারবা। A+, তাহলে এখানে যোজনী কত, যোজনী হচ্ছে 1, তাহলে 1, তাহলে কি বলছে যে এত আয়নের দ্রবণকে পৃথকভাবে 1 ফ্যারাড দিলে কি হবে, তাহলে যোজনী 1, ওর যোজনী 1, তাহলে ওকে আমি 1 ফ্যারাডই দিছি, মনে আছে 1 মোল জমা করতে 1 ফ্যারাড লাগবে, মানে যোজনী ফ্যারাড লাগবে। তো এখানে বলছে দেখো 1 নম্বরে 1 মোল A+ জমা হবে, হ্যাঁ কত সত্য, কারণ আমরা জানি 1 মোল জমা করতে কি লাগবে, যোজনী ফ্যারাড লাগবে, তার যোজনী তো 1, তাহলে 1 ফ্যারাড লাগবে, 1 মোল জমা করতে 1 ফ্যারাড লাগবে, 1 ফ্যারাডই তো দিছি। ওকে ফাইন, একটা ডান, তার মানে এটা সত্যি কথা, হাসা কথা। পরে বলছে B2+, যে 1 ফ্যারাড দিলে হাফ মোল ক্যাথোডে জমা হবে, দেখি তো জমা হয় কিনা। আমরা জানতাম যে যোজনী 2, তার মানে যে 2 ফ্যারাড দিলে 1 মোল জমা হবে, তাই না, 2 ফ্যারাড দিলে 1 মোল জমা, কার ক্ষেত্রে, যে B2+, যেহেতু বলছিলাম আমাদের B2+ যোজনী 2, সো 2 ফ্যারাড দিলে 1 মোল জমা হবে, যোজনী 2 ফ্যারাড দিলে 1 মোল জমা হবে। কিন্তু আমি তো ভাইয়া 2 ফ্যারাড দেইনি, আমি দিছি 1 ফ্যারাড, তো 1 ফ্যারাড দিলে কত হবে, হাফ মোল জমা হবে, সো হাফ মোল জমা। সো আশা করি বুঝে গেছো, তাহলে কি হবে এখানে হাফ মোল বি আমাদের এখানে জমা হবে। নেক্সটে কি আছে আমাদের এখানে, নেক্সট আমাদের আছে দেখো C3+, তার মানে কি ওর হচ্ছে 3 ফ্যারাড দিলে তো 1 মোল জমা হবে, 3 ফ্যারাড দিলে 1 মোল হয়। সো তুমি তো 3 ফ্যারাড দাওনি, তুমি দিছো কত, দেখো এই যে 1 ফ্যারাড দিছো, তাহলে কি লিখবা, সুতরাং 1 ফ্যারাড দিলে কি হবে 1/3 মোল জমা হবে। তুমি এভাবে করে জাস্ট ঐকিক নিয়মে বের করে নিবা, তাহলে কি হবে এখানে 1/3 মোল জমা হবে, কথা কিন্তু সত্য। তাহলে দেখো 3টাই সত্যি কথা বলছে, এটা খুবই সত্যিবাদী, ময়মনসিংহ বোর্ড খুবই সত্যিবাদী। সো ওকে,
সো এবার আমরা খেয়াল করে দেখো, গলিত অ্যালুমিনিয়ার মধ্যে 30 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 90 মিনিট চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে। সহজ কথা, ডাব্লিউ সমান কি লিখবো তুমি, ডাইরেক্ট সূত্র MIT বাই হচ্ছে EF, সহজ জিনিস। মানটা বসাই দিচ্ছি আমি। এম এর মান কি বলছে তোমাকে এখানে, যে অ্যালুমিনা, তার মানে অ্যালুমিনিয়ামের আণবিক ভরটা নিতে হবে আর কি এখানে, হ্যাঁ। Al2O3 অ্যালুমিনিয়াম তুমি এখান থেকে নিবা 27। তবে আই কত, আই তোমার কত আছে এখানে, বিদ্যুৎ কত আছে, 30 অ্যাম্পিয়ার বিদ্যুৎ তোমার এখানে আছে। সময় কত, সময় হচ্ছে 90 মিনিট, তাহলে কত আসবে, 90 ইন্টু হচ্ছে কত 60। আর ই কত, এখানে ই কত দেখো, অ্যালুমিনিয়াম, তাহলে এখানে কি অ্যালুমিনা কি আসবে, অ্যালুমিনিয়াম 3+ এটা আসবে, তাহলে যোজিন হচ্ছে 3। আর ফ্যারাড কত, 96,500 কুলম্ব। এই সব কিছু তুমি যদি বসায় দাও তাহলে তুমি কিন্তু উত্তর পাই যাবা সামথিং গ্রাম, উত্তরটা গ্রামে পাবা, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার কাজ, এখান থেকে ডাব্লিউটা তুমি বের করে ফেলতে পারলা। এরকম প্রশ্ন আসলে তোমার কোনো প্যারা হবে না, তুমি নিঃসন্দেহে পারবা। এইবার দেখো সেম একই রকম প্রশ্ন একটা আসছে এই যোজনী ফেরাডের। তো আমি যোজনী ফেরাডের প্রশ্নটাকে উপরে রাখি, তাহলে যোজনী প্রশ্নগুলো একসাথে থাকলো। জিজ্ঞেস করছে 1 মোল Fe2O3 হতে 1 মোল লোহা পেতে কি পরিমাণ তড়িৎ প্রয়োজন। তুমি খেয়াল করো যে লোহা Fe2O3, তাহলে এখানকার Fe এর যোজনী কত, এটার যোজনী এই পাশেই যে, তাহলে ওর যোজনী বেসিক্যালি হচ্ছে 3+। তাহলে আমরা জানি যে 1 মোল জমা করতে হলে কত লাগবে, 3 ফ্যারাড লাগবে, যোজনী ফ্যারাড লাগবে, 3 ফ্যারাড লাগবে, তাহলে উত্তর কি হবে, 3 ফ্যারাড। হ্যাঁ, ঠিক আছে। যে 1 মোল লোহা পেতে, সহজ কথা, 1 মোল লোহা পেতে 3 ফ্যারাড লাগবে, কারণ তুমি এখানে 1 মোল জমা করতে যাও, সহজ হিসাব, আর কোনো কথা হবে না, ঠিক আছে। ওকে, এখানে আমরা এটা তো দেখলাম আমরা, যে কোনটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সবচেয়ে বেশি। তুমি কি লিখবা, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে কি, জেড, সূত্র জানো কি, যে M/E হচ্ছে কি EF, M/E। তুমি খেয়াল করো এখানকার যে কার M/E এর মানটা এখানে কি বেশি, তার কি জেড এর মান বেশি হবে। তুমি প্রত্যেকটা ভাগ করে দেখবা যে কার M আর E, F তো সবার জন্য সেম, তুমি M/E করবা, M/E যে কপারে, ও একটা কথা, এই ভরগুলো কিন্তু মুখস্থ রাখবা, কপারের ভর, জিঙ্কের ভর, সিলভারের ভর, নিকেলের ভর, এরকম কমন যে কয়েকটা আছে, হ্যাঁ, তুমি কিন্তু যেগুলো পরীক্ষাতে প্রচুর আসে এরকম জিঙ্ক সহ কপার, এই যে চারটাই কিন্তু ইম্পর্টেন্ট, এছাড়া আছে নিকেল আছে, ক্রোমিয়াম আছে। সো এইগুলোর কিন্তু পারমাণবিক ভর তোমাকে মুখস্থ রাখতেই হবে, কারণ তোমার ঠাস ঠাস কিন্তু মাঝখানে দরকার হবে, মাঝে মাঝে দেওয়া থাকে প্রশ্ন, কিন্তু সবসময় দেওয়া থাকবে না, মুখস্থ রাখতে হবে। এবার সেম একইভাবে বলছে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 মিনিট ধরে চালনা করলে প্রবাহিত চার্জ কত কুলম্ব। তাহলে চার্জ জিজ্ঞেস করছে, কিউ সমান কি জানি আমরা, কিউ সমান IT। সো আয়ের পরিমাণ কত, 2.5 অ্যাম্পিয়ার, 1 মিনিট দিছে মানে কি 60 সেকেন্ড, তাহলে ডান, এত কুলম্ব হয়ে গেল উত্তর, কোনো কথা হবে না। বলতে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করে এত গ্রাম জমা হবে, তাহলে সময় বের করতে বলছে শুধু একটাই, ডাব্লিউ সমান কি হবে এখানে, MIT বাই হচ্ছে EF। তোমাকে বলছে কি সিলভার নাইট্রেট, তাহলে সিলভার আমাদের এখানে জিনিস, তোমাকে বলছে টি কত, তাহলে টি সমান হবে কি WEF ভাগ কি হবে আমাদের এখানে MI। সো মানটা বসায় হেল্প করি, ডাব্লিউ কত আমাদের, ডাব্লিউটা হচ্ছে আমাদের হচ্ছে ওই যে 1.61, সো 1.61, ই কত আমাদের, সিলভার হচ্ছে কত আমাদের 1, তারপর হচ্ছে এফ কত, 96,500, 96,500, আর হচ্ছে সরি এটা আমাদের, হ্যাঁ ঠিক আছে 96,500, আর এখানে এম কত আমাদের, সিলভার কত 107 বা 108, তুমি দেখবা, তুমি 7 লিখলাম এখানে, 108 লিখি, 108। আর এখানে কত আছে আমাদের এখানে, আই কত, এই যে বিদ্যুৎ প্রবাহ কত ছিল আমাদের এখানে, আই কত 1.2 অ্যাম্পিয়ার, 1.2 অ্যাম্পিয়ার, সবগুলো হিসাব করে দিবা, টি চলে আসবে সেকেন্ডে। ওকে, সো তুমি সেকেন্ডকে পরে মিনিট নিবা, ডান। সো আসতে পারে 0.5 মানে কত কুলম্ব, 1 ফ্যারাড মানে ছিল 96,500, তাহলে 0.5 মানে কি তার অর্ধেক, তাহলে 96 অর্ধেক হচ্ছে 48, এই যে 48 দিয়ে কিছু একটা আছে, তুমি দেখবা এটাই আসবে, ঠিক আছে। 2 মোল অ্যালুমিনিয়াম জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে, তাহলে খেয়াল করো, আমরা জানি অ্যালুমিনিয়াম যোজনী হচ্ছে 3+, তার মানে আমরা কি জানি, যোজনী 3+, তার মানে 1 মোল জমা করতে, 1 মোল জমা করতে কয় ফ্যারাড লাগবে, যোজনী ফ্যারাড মানে 3 ফ্যারাড লাগবে। কিন্তু এই তো বড় লোক 2 মোল জমা করতে চায়, তাহলে কি লিখবো আমরা, সুতরাং 2 মোল জমা করতে কি লাগবে, 6 ফ্যারাড, 6 ফ্যারাড, সহজ হিসাব, 6 ফ্যারাড লাগবে, ঠিক আছে। উত্তর কি হবে আমাদের এখানে 6 ফ্যারাড। সো আশা করি এরকম প্রশ্নগুলো আসলেই অবশ্যই পারবা। এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আসছে, প্যারা নাই, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তাহলে জেড বের করতে হবে, তাহলে কি হবে এখানে M/EF, ঠিক আছে, M/EF, ডান। সো তুমি এভাবে করে বের করে ফেলতে পারবা, মানটা বসাই দিবা, এম এর মান, ই এর মান, এফ এর মান, কার ক্ষেত্রে ই এর মান কত, এখানে সিলভার প্লাস আয়ন নরমালি আমরা জানি, তো তুমি বসাই দিবা এখানে 1 হয়ে যাবে। ফ্যারাডের সূত্র প্রযোজ্য ইলেকট্রনের চার্জ গণনায়, ধাতুর পরিমাণ নির্ণয়ে, তড়িৎ বিশ্লেষণ পরিবাহের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। সো এটাও সত্যিবাদী বোর্ড। এই সালফেটের ক্ষেত্রে ক্যাথোডে কি পরিমাণ আয়রন সঞ্চিত হবে, সেম আগের মতো সূত্র, ডাব্লিউ সমান MIT/EF। লবণ সেতুর এই কথাগুলো তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে দিচ্ছি, তুমি একটু এখানে রিডিং পড়ে নিবা, খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো অবশ্যই আমরা এখানে একবার রিডিং পড়ে নিব, তো এখানে একবার কী করবো, রিডিং পড়ে নেবো, হ্যাঁ। সো একবার তুমি রিডিং দিবা মাস্ট, আলসামি করলে কিন্তু নাম্বার মিস যাবে, বলে দিলাম, কারণ এগুলো এখানকার ইনফরমেশন সব লেখা আছে, দেখো এটা কিন্তু তুমি একবার প্রশ্নে পাইছিলা, কোন লবণ ব্যবহার করা হয়, KCl, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। সো তুমি মিস করো না, মিস করা যাবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দিলাম, মিস করলে তো নাম্বার গেল, অবশ্যই পড়বা। সেম একইভাবে এই যে লবণ সেতুর এই পেজগুলো এখান থেকে গেল, লবণ সেতুটা গেল,
এবার আসি অর্ধকোষ। আমি অর্ধকোষ তোমাকে একটু দেখাই দিব নিজেই, কারণ অর্ধকোষটা হচ্ছে আমাদের অনেক বেশি পরীক্ষা আসে। তো অর্ধকোষের কি লাগবে এখানে আমি সেটা বলে দিচ্ছি। আমি আগে আমাদের লাগবে কি, প্রয়োজন হবে কি, আমাদের এখান থেকে এই যে অর্ধকোষের প্রকারভেদ, 5 প্রকার অর্ধকোষ দেখতে পাচ্ছি আমরা, এগুলোর কি পড়বো, উদাহরণ পড়বো আমরা। যে উদাহরণ, হ্যাঁ, যে এই ধাতুবায়ন অর্ধকোষ নিচের কোনটি তুমি দেখে চিনতে পারো। কিভাবে পারবো আমরা চিনতে? এই যে দেখো, ধাতুবায়ন অর্ধকোষ, তার মানে এখানে কি থাকবে, ধাতু আর ধাতব আয়ন অর্ধকোষ। হ্যাঁ, খেয়াল করো, এই যে ধাতু আর এই ধাতব আয়নের অর্ধকোষ, এই দেখো ধাতু আর ধাতব আয়নের অর্ধকোষ, এরকম ভাবে থাকবে, ধাতু আর ধাতব আয়ন, ধাতব আয়ন, এভাবে থাকবে অর্ধকোষটা। এরকম হলে তুমি বলবো কি, এটা হচ্ছে ধাতব আয়ন অর্ধকোষ, মেটাল এবং মেটালিক আয়ন হাফ সেল অর্ধকোষ। ঠিক আছে, সেখানেও সেম জিনিসটা দেওয়া আছে। উদাহরণটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট, সো সংজ্ঞাটা দেখবা, উদাহরণটা দেখবা। ওকে, ধাতু এবং এর অদ্রবণীয় লবণ, দেখো ধাতু এবং এর অদ্রবণীয় লবণ এর অর্ধকোষ, যেটা হচ্ছে আমরা কি বলবো, এটা। এই শ্রেণীর ক্যালোমেল অর্ধকোষটা হচ্ছে এরকম, এই দেখো ক্যালোমেল আসছিল না, Hg2Cl2 পাইছিলাম যে আমরা, এই যে এখানেও আছে। সো ক্যালোমেল অর্ধকোষ হচ্ছে এটা, মনে রাখবা, একটা ক্যালোমেল অর্ধকোষ। হ্যাঁ, সো এরকম দেখো অ্যানোড রূপে ক্যালোমেল অর্ধকোষটা কীরকম হয়। সো লেখা আছে, এই লাইনগুলো তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো তুমি বিশেষ করে এটা বিশেষ করে মনে রাখবে, এই যে উদাহরণটা তোমার সবার আগে, নিচেরগুলো তুমি পড়লা, তোমার জন্য এক্সট্রা থাকলো, কিন্তু এটা কিন্তু পড়তে হবে, কিন্তু এমসিকিউর জন্য মাস্ট। হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে মাস্ট। কেউ যদি মনে করে থাকা এত লেখা, তো তাহলে কিন্তু একদম জানা 1 নাম্বার তোমার মিস হলো, কারণ পরীক্ষাটা আসবে এটা শিওর। সো পরীক্ষা আসতেছে এবং তুমি তারপরেও পড়লা না, তার মানে কি তুমি 1 নাম্বার চাও না, চাইলে প্যারা নেই। সো ওকে, ধাতুর অ্যামালগাম এবং ধাতবায়ন অর্ধকোষ, তাহলে তুমি কি করবে দেখো, ধাতুর অ্যামালগাম সোডিয়াম অ্যামালগাম NaHG, আর ধাতবায়ন সোডিয়াম প্লাস, এটা হয়ে গেল। সো উদাহরণগুলো খুব ভালো মতো পড়ে ফেলো, ঠিক আছে, যতগুলো উদাহরণ আছে তুমি পাবে। জারণ বিজারণ অর্ধকোষ অনেক বেশি আসে, জারণ বিজারণ অর্ধকোষ, এই 5টা অর্ধকোষ 5টা কিন্তু পরীক্ষা আসছে, কোনটা কিন্তু কম ইম্পর্টেন্ট না। সো এখানে কি আছে আমাদের জারণ বিজারণ, দেখো এখানে Fe2 প্লাস Fe3 প্লাস SN2 প্লাস SN4 প্লাস এরকম থাকবে, ঠিক আছে, যে জারণ বিজারণ অর্ধকোষ। আর প্লাটিনাম গোল্ড এগুলো কি হিসেবে আছে, এগুলো হচ্ছে কিন্তু দেখবা যে এই হিসেবে থাকে আর কি। ওকে, সো এরপরে তুমি দেখবা নিষ্ক্রিয় ধাতু হিসেবে থাকে। সো এই দেখেন, খেয়াল করো, গ্যাস অর্ধকোষ, তো কি আছে আমি দেখেন, দেখো আবার সেম, এই যে আমাদের নিষ্ক্রিয় ধাতু হিসেবে আছে প্লাটিনাম। গ্যাস অর্ধকোষ মানে কি, দেখো হাইড্রোজেন গ্যাস H+ পরিণত হয়েছে। সো এই গ্যাস অর্ধকোষটার উদাহরণ কিন্তু পরীক্ষাতে আমাদের এসেছে। সো এই যে 5 প্রকার অর্ধকোষ তোমাকে খুব সুন্দর করে পড়তে হবে, এখানে 5টা মুখস্থ করে নিতে হবে, কিন্তু তোমরা একটু সময় নিয়ে থেমে পড়ে ফেলো। আর আছে এখানে নির্দেশক তড়িৎদ্বার। নির্দেশক তড়িৎদ্বার 2 প্রকার, একটা হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বার, একটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। হ্যাঁ, আর এটা মনে রাখবা, প্রমাণ তড়িৎদ্বারের বিভবের মান যে ইচ্ছাকৃতভাবে শূন্য ধরা হয়, যেমন হাইড্রোজেনটাকে আমরা প্রমাণ ধরি এবং হাইড্রোজেনের এখানে কিন্তু আমরা দেখি যে কি মানটা কত শূন্য ধরি আমরা। হ্যাঁ, সো এই নির্দেশক তড়িৎদ্বার কাকে বলে, এটা কিন্তু ক নাম্বারেও আসে, তো একবার পড়ে ফেলো, এখানে তোমার কিন্তু কোনো মিস হবে না, লস হবে না। সো গেল আমাদের এখানকার জিনিসটা প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। সেখানে প্রাইমারি বলা হয় কোনটাকে, যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা SHE, এটাকে আমরা কি করি, প্রাইমারি। হ্যাঁ, মানে এরকম কি জন্য করা হয় এটাকে, দাদা প্রমাণ বিভব নির্ণয় করতে এই প্রাইমারিটা ইউজ করি। প্রাইমারি এবং সেকেন্ডারি 2 ধরনের নির্দেশক, প্রাইমারি সেকেন্ডারি। সো প্রাইমারিটা হচ্ছে হাইড্রোজেন এবং সেকেন্ডারি হচ্ছে ক্যালোমেল। এটাই কিন্তু তোমার লেখা ছিল এখানে, খেয়াল করছো, দেখো যে এই যে প্রাইমারি সেকেন্ডারি, হাইড্রোজেন ক্যালোমেল, প্রাইমারি এটা সেকেন্ডারি এটা, এরকম, বুঝছো? তো 2 রকম আমাদের নির্দেশক তড়িৎদ্বার। সো প্রাইমারিটা কি করে, এইটা কি করা হয়, যে এইটাকে আমরা প্রমাণ ধরে নিই যে এইটার সাহায্য নিয়ে আমি অন্য যে কোনোটার কোষ বিভব নির্ণয় করতে পারি। হ্যাঁ, তড়িৎদ্বার বিভব নির্ণয় করতে পারি। সো যার সাহায্য নিয়ে আমি অন্য তড়িৎদ্বার বিভব বের করি, সেটাকে প্রমাণ ধরা হয় আর কি। সেটাকে বলা হচ্ছে কি, যে প্রাইমারি বা নির্দেশক তড়িৎদ্বার আর কি বলা হয়। সো এটা আমাদের গেল যে নির্দেশক তড়িৎদ্বার। এখানে তুমি একবার ওই যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, সো একবার করে রিডিং, এই পেজগুলো কি একবার করে রিডিং। হ্যাঁ, এই যে একবার করে রিডিং, আমি লিখে দিচ্ছি, প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এটা হচ্ছে একবার। হ্যাঁ, একবেলা, ঠিক আছে, এই যে একবেলা, এটা হচ্ছে একবেলা পড়বা আর কি, ঠিক আছে, একবার পড়বা। প্রমাণ হাইড্রোজেন বলতে কি বুঝো, সবগুলো এখানকার পেজ প্রত্যেকটাই তুমি একবার করে পড়বা এখান থেকে। এই তোমার পরীক্ষা আসবে যে এটা কি হাইড্রোজেনের তড়িৎদ্বার, যেরকম জিজ্ঞেস করবে। সো তুমি যেন এখান থেকে বুঝতে পারো, এখান থেকে বুঝতে পারো যে হাইড্রোজেন তড়িৎদ্বার কত, 0 ভোল্ট, খেয়াল করছো। আর হাইড্রোজেন কি তড়িৎদ্বার, গ্যাস তড়িৎদ্বার, মনে আছে দেখো, হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন গ্যাস, এই যে H+, সেটা গ্যাস তড়িৎদ্বার, গ্যাস অর্ধকোষ আর কি। সো সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার কি, এই যে তোমার আসবে ক্যালোমেল তড়িৎদ্বারটা লেখো। ক্যালোমেল তড়িৎদ্বার মানে কি, এটা কি সেকেন্ডারি তড়িৎদ্বার, বা এটাও সেকেন্ডারি তড়িৎদ্বার, সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার। হ্যাঁ, সেখানে দেখো যে সেকেন্ডারি মানে কি, গৌণ নির্দেশক তড়িৎদ্বারের উদাহরণ আর কি, ঠিক আছে। সেখানে তুমি ছোট করে পড়ে নিবা। এই দেখো এখানে যে হচ্ছে কেন আমরা হচ্ছে সেকেন্ডারি নির্দেশক ব্যবহার করছি সেটা। সো সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার, এখান থেকে দেখো যে ক্যালোমেল তড়িৎদ্বারের কথা আবারও লেখা পাচ্ছি। সো একবার আমরা এখান থেকে জাস্ট একবার করে পড়ে রাখবো আর কি, তোমার কাজে লাগবে জিনিসটুকু, মিস নেই। এবার আমরা একেবারে কোষ বিভবটা শিখে আমরা এই প্রশ্নগুলো দেখব। কোষ বিভব কীভাবে বের করা যায়, যে কোনো একটা কোষের মধ্যে ই সেল বা EMF বের করি কীভাবে আমরা, যে E0 অ্যানোডের জারণ, কথাটা লিখে দিই, তারপরে আমি প্র্যাকটিস করার সময় বলবো। সো অ্যানোডের জারণ বিভব নিতে হয়, যে অ্যানোডের জারণ বিভব। সো E0 অ্যানোডের জারণ যোগ হচ্ছে কি আমাদের এখানে E0 ক্যাথোডের বিজারণ, E0 ক্যাথোডের বিজারণ।
সো ক্যাথোডের বিজারণ, ইনট অ্যানোডের জারণ যোগ হচ্ছে ক্যাথোডের বিজারণ। ইনট সেল সমান কি হবে? অ্যানোডের জারণ যোগ ক্যাথোডের বিজারণ বিভব, ক্যাথোডের ওএক্স লিখে বলছি, ক্যাথোডের বিজারণ রিডাকশন হবে। হ্যাঁ, সো আর ইডি লিখবো আমরা, যে ক্যাথোডের বিজারণ, এখানে ছিল জারণ, হচ্ছে বিজারণ, রিডাকশন, জারণ বিজারণ। সো আমি বাংলাতেও লিখে রাখতে পারো, জারণ লিখছি না, এটা আমি জারণটা মুছে দিচ্ছি, এটা ইংরেজি লিখে দিতে হলে। এটা হচ্ছে অক্সিডেশন মানে জারণ, অ্যানোডের জারণ ক্যাথোডের বিজারণ বিভব যোগ করলে তুমি পাওয়া যাবে কি? তবে এটাকে খালি যোগ দিয়ে লেখা যায় তা না, এটাকে বিয়োগ করেও লেখা যায়। তুমি লিখতে পারতা ইনট অ্যানোডের জারণ যোগ ক্যাথোডের বিজারণ বিভব, এবং এটা কিন্তু আমরা কিন্তু চেঞ্জ করেও লিখতে পারি। যদি আমি এখানে ক্যাথোডের বিজারণের জায়গায় জারণ লিখি, তাহলে কিন্তু আমরা এখানে মাইনাস চিহ্ন দিব, তাহলে হয়ে যাবে। সো এরকম চেঞ্জগুলো দিয়ে আমাদের পরীক্ষায় অপশনে থাকে, আমি একটু পরে দেখাচ্ছি। আর আরেকটা কথা মনে রাখবো, ইনট সেল এইটার মান যদি পজিটিভ হয় তাহলে সেখানে বলবো বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। ইনট সেলের মানটা নেগেটিভ হয় তাহলে বুঝবো যে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। আর যদি জিরো হয় তাহলে বুঝবো যে ডেড সেল। সো এই দুইটা জিনিস মনে রাখো, যে ইনট সেলের মানটা পজিটিভ মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, আর নেগেটিভ মানে কি? অস্বতঃস্ফূর্ত। সো এই কথাগুলো একটু মনে রাখতে পারো এখান থেকে। এর পরবর্তীতে চলো আমরা দেখি প্রশ্নগুলো কীভাবে আসে। লবণ সিদ্ধ একটু কথা বলছিলাম একটু আগেই। সো সেখানে কি বলছিল, লবণ সিদ্ধর কাজ হলো। সো কী কী কাজ হয় দেখো, অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করার কথা সত্য, তরল সংযোগ বিভব দূর করার কথা সত্য, তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখা, এটাও কথা কিন্তু সত্য। সো আশা করি বুঝতে পেরেছো সবগুলো রাইট। এবং এখানে আরেকটা প্রশ্ন দেখো, যে আমাদের এই যে একটু আগে কিন্তু পড়ছিলাম আমরা হাইড্রোজেন এইটার এই যে আমাদের প্রমাণ তড়িৎদ্বার, এটার কিন্তু বিভব কত? তড়িৎদ্বার বিভব 0। এখন এটার সাথে আমরা কপারের একটা মান নির্ণয় করছি। এখন বলছে তাহলে এটার ইএমএফ বের করো। একটু আগে তুমি সূত্র শিখলে, ইনট সেলের সূত্র কী হবে? অ্যানোডের জারণ। এবার এই হাইড্রোজেন এবং কপারের মধ্যে হাইড্রোজেন উপরে, কপার হচ্ছে নিচে, তাহলে যে উপরে থাকে তার জারণ হবে। সো আমি হাইড্রোজেনের জারণ লিখছি, আর কপারের দেখো বিজারণ লিখছি। বিজারণ কীভাবে লেখে? আগে প্লাস মানে CO2 প্লাস থেকে কপার, তার মানে ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে তো কপার হবে, তার মানে এটা বিজারণ। সো হাইড্রোজেনের জারণ বিভব, কপারের বিজারণ বিভব, সো এই মানটা তো 0। আর এই মানটা কত লেখা আছে আমরা উদ্দীপকে চেক করি। দেখো লেখা আছে কপার 2 প্লাস স্ল্যাশ কপার 0.34, ওই সেই মানটা 0.34। সো হিসাব করলে চলে আসলো কত? 0.34 ইলেকট্রন, 0.34 ভোল্ট। সো আশা করি বুঝতে পেরেছো এই জিনিসটা। সো আমরা পরেরটা দেখি এখান থেকে, যে বলছে এই দেখো কোন ধরনের অর্ধকোষ জিজ্ঞেস করছিল, তো আমরা কি বলবো? প্লাটিনাম, এবং এই দেখো হাইড্রোজেন স্ল্যাশ হচ্ছে H+, কোন ধরনের অর্ধকোষ বলছিলাম না? গ্যাস অর্ধকোষ, হাইড্রোজেন গ্যাস ছিল। সো এই উদাহরণগুলোর মধ্যে কিন্তু আমার পরীক্ষায় আসবে। তুমি আরও উদাহরণ দেখো পরীক্ষা আসবে, কোনটি জারণ বিজারণ অর্ধকোষ। সো জারণ বিজারণ খেয়াল করো, এই দেখো এখানে Fe2+ থেকে কি হয়েছে? Fe3+ হয়েছে। সো এটা হচ্ছে কি আমাদের জারণ বিজারণ অর্ধকোষ। সো এই প্রত্যেকটা অর্ধকোষের 5টা অর্ধকোষের উদাহরণ কিন্তু তোমাকে মনে রাখতে হবে, দেখে চিনতে পারতে হবে। ধাতব অ্যামালগাম অর্ধকোষ, হ্যাঁ, তুমি দেখে চিনতে পারতে হবে কোনটা কোন ধাতুর বা কিসের অর্ধকোষ। জারণ অর্ধকোষ কোনটা? জারণ কোথায় হয়েছে খেয়াল করো তো, জারণ মানে সারণ, তাহলে জিঙ্ক আছে, ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হয়েছে, এটা আমাদের কি? জারণ অর্ধকোষ। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পরেরটা দেখো, তড়িৎ রাসায়নিক কোষ ইএমএফ কোন সূত্র লেখা যাবে? প্রথমত খেয়াল করো এটা রাইট, কারণ ইনট অ্যানোডের জারণ তো ক্যাথোডের বিজারণ, এটা আমরা মুখস্থ শিখছি, একটা এটা অঙ্ক করি। কিন্তু এইটার উপরে বেস করে অন্যগুলো কারেক্ট কিনা আমরা চেক দিতে পারি। দেখো ইনট অ্যানোডের অক্সিডেশন, সো অ্যানোডের অক্সিডেশন যদি থাকে তাহলে প্লাসই নিতে হবে, কিন্তু এখানে আমি লিখছি অ্যানোডের অক্সিডেশন লিখি নাই, বিজারণ লিখছি, তাহলে অবশ্যই চিহ্নটা চেঞ্জ হবে, তার মানে এই জিনিসটুকু ঠিক আছে। আর ক্যাথোডের বিজারণ লিখতে হয়, ক্যাথোডের বিজারণই লিখছি, তাহলে এটা প্লাসই আছে, তাহলে এটা কারেক্ট। আবার চেক করো, এটা হচ্ছে আদর্শ, এর সাথে মিলাবা। অ্যানোডের জারণ যদি থাকে প্লাস নিব, অ্যানোডের জারণ, এখানেও অ্যানোডের জারণ, তাহলে প্লাস আছে, ওকে ডান। পরেরটা ক্যাথোডের বিজারণ নিতে হয়, কিন্তু ক্যাথোডের তো আমি জারণ নিচ্ছি, তাহলে মাইনাস দিতে হবে, অবশ্যই মাইনাস দিচ্ছি, তাহলে ওকে। সো এই তিনটা আসলে কারেক্ট তিনভাবে লেখা যায়, সো তুমি একসাথে এখান থেকে মনে রাখতে পারো। সো চট্টগ্রাম 32 এটা সত্যিবাদী বোর্ড, কোনো মিথ্যা কথা বলে নাই। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব, আমরা আগে জানি হাইড্রোজেন তড়িৎদ্বার কত হচ্ছে 0 ভোল্ট, হাইড্রোজেন প্রমাণ তো 0 ভোল্ট ধরা হয়। বলছে হাইড্রোজেন, এখানে কপার, এখানে একটা বিক্রিয়া লেখা, বলছে এখানে অ্যানোডের বিক্রিয়া কোনটি? তোমাকে বুঝতে হবে অ্যানোডে কি বিক্রিয়া আমরা পড়ছিলাম, কিন্তু যে অ্যানোড হচ্ছে জারণ বিক্রিয়া হয়, আর জারণ কার হয়? যে উপরে আছে না নিচে আছে আমরা জানি, এই সক্রিয় সিরিজে হাইড্রোজেন, তার নিচে আছে কপার। সো হাইড্রোজেন উপরে, সে যাবে কোথায়? অ্যানোডে। সো হাইড্রোজেন উপরে, সো অ্যানোডে যাবে। আর অ্যানোডে কি হয়? অ্যানোডে জারণ হয়। অ্যানোডে কি হয়? জারণ হয়। আর জারণ মানে কি? সারণ। তো দেখো কোথায় সারণটা ঘটছে, হাইড্রোজেন ছিল এখানে, দেখো খেয়াল করো হাইড্রোজেন ছিল, সে ইলেকট্রন ছাড়ছে, ছাড়ার পরে কিছু পরিণত হয়েছে এরকম, দেখো এরকম সে এরকম আয়নে পরিণত হয়েছে। তো দেখো যে হাইড্রোজেন ছিল, সে ইলেকট্রন ছাড়ছে, তো সারণ মানে তো জারণ, সেখানে জারণ হয়েছে কোথায়? এখানে জারণটা হয়েছে। সো এইভাবে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এখানে বলছে জিঙ্কের একটা বিভব দেওয়ার, কি বিভব তুমি খেয়াল করো, জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2+ জারণ, জিঙ্কের জারণ বিভবটা দেওয়া আছে এখানে। বলছে নিচের কোনটি ক্যাথোড হিসেবে ব্যবহার করা যাবে? সো ক্যাথোড মানে কি? অবশ্যই যে এটা যেহেতু জারণ অ্যানোডে যাবে, এটা বলাই আছে, তাহলে ক্যাথোডে কি হয়? জারণ বিভব মানে হচ্ছে কম হবে। সো
ক্যাথোডে জারণ বিভবের চেয়ে মানটা কম হবে, 0.76 এর কম কোনটা আছে দেখো, এই যেটা আছে, তাহলে এই প্রথমটাই হবে আমাদের কি ক্যাথোড। ঠিক আছে, তার মানে যার জারণ বিভব বেশি সে অ্যানোডে যাবে, আর যার জারণ বিভব কম সে ক্যাথোডে যাবে, তাহলে এটাই ম্যাচ করছে এখানে, তাহলে এটা আমরা নিতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছি। বলছে যে এই যে প্লাটিনাম হাইড্রোজেন এটার সাথে কোনটি ক্যাথোড হিসেবে যাবে, তাহলে এখানে কি আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সাথে ক্যাথোড হিসেবে কে যাবে, যে হাইড্রোজেনের নিচে আছে, হ্যাঁ হাইড্রোজেনের নিচে যে, হাইড্রোজেনের নিচে যে, হাইড্রোজেনের নিচে কে আছে দেখো, গোল্ড সবার নিচে আছে, সো গোল্ড হাইড্রোজেনের নিচে, সো বুঝতে পারলা তুমি, ওকে আমরা ক্যাথোড হিসেবে রাখবো। এখানে বলছে সেকেন্ডারি নির্দেশক, বলছিলাম সেকেন্ডারি দাগে ছিলাম, সো কোনটা কোনটা, সো হাইড্রোজেনটা হচ্ছে প্রাইমারি নির্দেশক, এই দেখো সিলভার ক্লোরাইড এবং হচ্ছে এই যে আমাদের ক্যালোমেল, এটা হচ্ছে আমাদের কি সেকেন্ডারি নির্দেশক, তো নিচে দুটো হচ্ছে সেকেন্ডারি নির্দেশক। সো উদাহরণগুলো দেখে রাখো, তুমি যেন পরীক্ষা আসলে চিনতে পারো সেকেন্ডারি, ওকে সেকেন্ডারি দুজন সেকেন্ডারি, সেই জন্য কিন্তু দাগাইছিলাম শুরুতে। সো আশা করি বুঝতে পেরেছো, নির্দেশক তরিতের কয় প্রকার, দুই প্রকার, একটা সেকেন্ডারি একটা প্রাইমারি। সো আশা করি আলটিমেটলি জিনিসগুলো তুমি বুঝতে পেরেছো, আমাদের এখান থেকে প্রশ্নগুলো কীভাবে আলটিমেটলি হতে পারে। সো এই জিনিসটা খুব ভালো মতো করে ফেলো ইনশাল্লাহ, তাহলে দেখবে এর মধ্যেই তুমি আসলে প্রশ্নগুলো পাচ্ছ, এই টপিকগুলো থেকে আসলে এমসিকিউতে আসে। সো তুমি একটু প্র্যাকটিস তোমাকে অবশ্যই করে ফেলতে হবে এখান থেকে, তাহলে ইনশাল্লাহ তোমার এখানে কোনো প্যারা হবে না। তো সবাই আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছো, ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্টে জানিও। সো দেখা হবে সবার সাথে, আল্লাহ হাফেজ।